আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদেরকে যারা ফেসবুকে জয়েন করেছেন তাদের সবাইকে জানাতে চাই স্বাগতম। এবং আপনি আমাদেরকে দেখছেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে। আপনি চাইলে এই মুহূর্তে সকলকে জানিয়ে দিতে পারেন যে আমরা লাইভ আছি এবং আমাদের আজকে লাইভ আসার উদ্দেশ্যটা আসলে বলতে হবে যে আম অনেক বেশি ডিফারেন্ট। আমরা প্রতিনিয়ত আম একটা যুদ্ধের মধ্যে আছি, একটা লড়াইয়ের মধ্যে আছি এবং সেই লড়াইয়ে আপনি আমাদের সঙ্গী হন, সেটাই আমরা ডেফিনিটলি চাই। এবং আমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আ জয়েন করবেন কিছুক্ষণের মধ্যেই সাকিব আল হাসান নিজেই এবং সুদূর আমেরিকা থেকে উনি জয়েন করছেন এবং আপনাদের সকলের পাশে উনি থাকতে চান এবং আমাদের যে ফাউন্ডেশন এবং আমাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট এই দুটো ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো দেখা হচ্ছে। আমি প্রথমে একটু ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়ে বলি। ওয়েলফেয়ার ট্রাস্টটা মূলত গত বছর গঠিত হয়, যেটা ক্রিয়া ক্ষেত্রের উন্নয়নের জন্য মূলত কাজ করার লক্ষ্যে গঠিত হয়। এবং আমার ধারণা যারা সাকিব আল হাসানের ফ্যান্সরা আছেন অনেকেই হয়তো এই বিষয়টাতে জেনেছেন এবং আরো কিছু বিষয় আছে যেগুলো সবসময় আপনারা যারা ফলো করছেন সাকিব আল হাসানকে তারা তো মাথায় রাখছেনই। এরপরে যেটা হলো ফাউন্ডেশনটা এলো, ফাউন্ডেশন কেম ইন বিং এবং সেটারও বেশি দিন হয়নি। আর এতে ফাউন্ডেশনের মূল লক্ষ্যটা হচ্ছে এডুকেশন, হেলথ সেক্টর এবং এম্পাওয়ারমেন্ট, বাংলাদেশের পুরো এম্পাওয়ারমেন্ট নিয়ে। এবং প্রথমে আসলে আমাদেরকে এখন কাজ করতে হচ্ছে হেলথ সেক্টরে, যেটা হচ্ছে আমরা কোভিড-19 এবং করোনা ভাইরাসের মতো একটা মহামারী যেটা বিশ্বের প্রত্যেকটা দেশে প্রত্যেকটা দেশে আসলে এটা ছড়িয়ে গিয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় আমরা দুজন মিলেই যদি আলাপটা করি সেক্ষেত্রে আরো বেশি আমাদের মানুষজন বুঝতে পারবে যে আমরা আসলে কতটা চাচ্ছি আপনারা এগিয়ে আসুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে ডোনেশন প্ল্যাটফর্ম, আমাদের ওয়েবসাইট, সেটা আমরা লঞ্চ করব। তো এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই সাকিব আল হাসানের সঙ্গে। সালাম আলাইকুম ভাইয়া, ওয়েলকাম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। এবং থ্যাংক ইউ। আপনার দেশে এখন আপনি যেখানে আছেন সেখানে বেশ ভোর, তো অনেক সকাল সকাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। এবং আমাদেরকে এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো যে কোনো প্রশ্ন, কোনো যদি উদ্যোগ বা কোনো উন্নয়নের বিষয় আপনি আমাদেরকে জানতে চান, কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে ভুলবেন না। তো ভাইয়া, প্রথমে আমরা একটু আসলে ট্রাস্ট এবং ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলতে চাই। তো আপনি যদি কিছু বলতেন আমাদের। আপু, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে ফার্স্টে স্পোর্টস রিলেটেড একটা চিন্তা ছিল, এবং জি। আহ, যেটা পরবর্তীতে হেলথ এবং এডুকেশন নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল। আসলে ওই কারণেই এটা আহ, শুরু করা। যদিও জি। এটা যাত্রা আমি চিন্তা করেছিলাম যে আরো কিছুদিন পরে করব। আহ সময় যখন হয়, সবকিছু যখন যখন মানে একদম মন মতো রেডি করতে পারি তখন। জি। বাট এই মহামারীর কারণে, এই সিচুয়েশনটার কারণে আসলে সবকিছুই চেঞ্জ হয়ে যায়, এবং এই কারণে মনে করি এখনই আসলে সময় যে এই ফাউন্ডেশনের মাধ্যমে যদি মানুষের কোনো হেল্প করা যায়, এবং এই হেলথ সেক্টরে যদি কোনো হেল্প করা যায়। হুম। আহ সবাই সবার জায়গা থেকে আমি শিওর হেল্প করছে এই এরকম একটা বিপদের টাইমে আমাদের দেশে। শুধু আমাদের দেশে না, আসলে সব দেশেই এই বিপদটা এখন। সো ওইখান থেকে আসলে এই চিন্তাটা শুরু, এবং ওখান থেকে আসলে কাজ করার একটা ইচ্ছা জাগে। এবং এই ইচ্ছাটা আসলেই আমরা চাই যে দেশের প্রতিটা মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসুক। এবং এটা আসলে পুরো বিষয়টা যেটা রোগটার ব্যাপারে প্রতিনিয়ত কিন্তু বলছে যে ভাইরাসটা চেঞ্জ হচ্ছে এবং এই বিষয়টা আমাদের ক্ষেত্রে, আমাদের লেম্যান আমরা যারা আছি আমাদের জন্য কিন্তু অনেকটাই অজানা। এবং আমাদের এই জানার পরিধিটা যেন আরেকটু বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের সঙ্গে প্রথমেই সংযুক্ত হবেন ডক্টরস। আমরা কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে নিব অন বোর্ড। তবে তার আগে আমি আরেকটু জানতে চাই এবং জানাতে চাই যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে আপনারা আমাদেরকে দেখছেন, ডু ডেফিনেটলি ফলো আস। এটা আমাদের প্রথম দফার লাইভ এবং আমরা কিন্তু অবশ্যই চাইবো যে আপনারা আমাদের সঙ্গে আসেন এবং এই পেজটা, যে ফাউন্ডেশনের পেজটা আছে সেটাতে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সবাইকে জানিয়ে দিন যে আমরা চেষ্টা করছি। আমাদের ছোট্ট চেষ্টা হলেও আপনারা যদি পাশে আসেন সেটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা সেটাই চাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটা
যে যেটা আছে সেটা লঞ্চ করব, সেখানে আপনারা চাইলে আমাদেরকে ডোনেশনটা পাঠাতে পারবেন। এবং আমাদের যিনি ডক্টর আছেন তাকে আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভ নিয়ে আসব। আর এরই সঙ্গে আরো একটা বিষয় বলতে চাই, আমাদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনারা পাবেন, এবং যেখানেই পান, যখনই পান আপনি কিন্তু আমাদেরকে রিচ করতে পারেন। সো সেটা করে ফেলতে পারেন। এবং সাকিব ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই সময়টা, করোনার যে সময়টা ঘর বন্দি হয়ে থাকতে হচ্ছে, এটা কিন্তু আসলে অত সোজা না। তো এই বিষয়ে কি আপনি কোনো মেসেজ আপনার ভিউয়ার্সদেরকে দিতে চান যে এই কঠিন সময়টার অবশ্যই। ব্যাপারে? আসলে আমার কাছে মনে হয় এই করোনার টাইমে ঘরে বসে থাকার সিচুয়েশনটা এক একজনের জন্য কিংবা এক এক দেশের জন্য এক এক রকম। জি, স্বাভাবিকভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ডিফিকাল্ট হচ্ছে, তারা বের হতে পারছে না জি, কিংবা জি, জি, তাদের সোশ্যাল লাইফটা থাকছে না সেটার জন্য। জি, আমাদের দেশের কারো কারো ক্ষেত্রে এরকম, বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমন যে আসলে যারা দিন আনে দিন খায় তাদের জন্য জি, কিন্তু আসলে খুবই একটা দুর্বিষহ ব্যাপার, তাদের জন্য আসলে কিন্তু অবশ্যই। ঘরে বসে থাকা খুবই কষ্টকর। সো জি, আনলেস আনটিল আমরা তাদের মানে উই আর ওয়ারিং দেয়ার শুজ, আসলে আমাদের জন্য বোঝা খুব কঠিন যে আসলে তারা কি কারণে বাইরে যাচ্ছে কিংবা বের হচ্ছে। বাট সবাই আমাদের চেষ্টা করা উচিত যে যেভাবেই হোক এই মহামারী থেকে আহ, মুক্তি পাওয়া, এবং সেজন্য সবার সম্মিলিত প্রচেষ্টাই আসলে আমাদেরকে এটাতে হেল্প করতে পারে। সো আমরা যারা আলহামদুলিল্লাহ প্রিভিলেজড মানুষ আছি, তাদের দায়িত্বটা অনেক বেশি এখানে। যারা আন্ডার প্রিভিলেজড আছে তাদেরকে হেল্প করে যেন আমরা এই মহামারী থেকে উতরাতে পারি, এবং এখান থেকে বের হয়ে যেন আবার আমরা সবাই আমাদের স্বাভাবিক লাইফে ফিরতে পারি। আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যারা প্রিভিলেজড আছি তাদের খুবই সতর্কতার সাথে এই বিষয়টি দেখা উচিত। স্বাভাবিকভাবে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলে কেন বাইরে যাচ্ছে, কি কারণে বাইরে যাচ্ছে, আসলে আনলেস আনটিল আমরা জানছি যে আসলে কি কারণে কতটা প্রয়োজন না হলে তারা যে বাইরে বের হচ্ছে, এটা যতক্ষণ না জানছি আসলে বলাটা খুব সহজ আমাদের জন্য যারা আমরা প্রিভিলেজড মানুষ আছি। সো এই এই জায়গাটা আমার মনে হয় সবার একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমি বলবো না যে সবারই খুব প্রয়োজনেই যে সবসময় বের হচ্ছে তা না। কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো অত প্রয়োজন ছাড়াও বের হচ্ছে, বাট অনেকেই আছে যে আমরা স্পেশালি যদি আমি যদি ঢাকার কথাই ধরেন বলি, যে যে পরিমাণ বস্তি আছে, বস্তিবাসী আসলে ওরা তো ঘরের ভেতরেই সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারবে না, ঠিক না? তো হুম, ওরা হুম, হুম, হুম। কিভাবে আসলে এটা মেনটেন করবে, এটা ওদের জন্য খুবই মুশকিল। এবং যাদের প্রতিদিন একদিন বাইরে না গেলে আসলে খাবারটা আনতে পারে না, তাদের জন্য খুবই লাইফটা এখন ডিফিকাল্ট, মিজারেবলই বলতে হয়। তো এই জায়গাটায় যদি আমরা সবাই মিলে একটু হেল্প করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, আমরা যারা প্রিভিলেজড আছি, আমার কাছে মনে হয় যে এই বিপদ থেকে অ্যাটলিস্ট সাময়িকভাবে আহ আমরা উতরাতে পারবো। ডেফিনিটলি, ডেফিনিটলি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদেরকে আসলে যে বিষয়গুলো বললেন আমাদের মাথায় রাখা উচিত। প্রয়োজন ছাড়া আমরা না হয় নাই বেরোই, আমাদের বাড়িতে থাকাটা আরো অনেক বেশি সহজ। কারণ আমরা বেরোলে কখন ইনফেক্টেড হয়ে যাবো আমরা সেটা জানি না। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি বলছিলাম সাকিব ভাই যে আমাদের সঙ্গে জয়েন করবেন একজন ডক্টর, যিনি জি। আমাদেরকে পুরো সিচুয়েশনটার ব্যাপারে একটু আমাদের জ্ঞানের পরিধিটা বাড়াবেন। তিনি হচ্ছেন ডক্টর মোস্তফা আজিজ সুমন, এমডি, এমসিপিএস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড অফ ডিপার্টমেন্ট of Oncology, member of Secretary of PPE Acceptance Committee for COVID-19, Cormitola General Hospital, উনি একজন কনসালটেন্টও, এবং মেম্বার অফ সার্ক, ফেডারেশন অফ অনকোলজিস্ট, ইন্টারনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ অনকোলজিস্ট ক্লাব বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা যেটা নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে তো আসলে আমরা মূলত কথা বলেই যাচ্ছিলাম। তো আমি আপনার কাছে আসলে একটু জানতে চাইবো যে আপনি অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ প্র্যাকটিশনার যে দেখছেন এই মুহূর্তে সিচুয়েশনটা, পুরো করোনার দেশব্যাপী যে সিচুয়েশন, সেটা নিয়ে আমাদেরকে যদি প্রথমে কিছু বলতেন। আহ, ধন্যবাদ সার্জিনা, তুমি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আসসালামু আলাইকুম সাকিব আল হাসান। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো স্পেশালি আছেন আপনি? হ্যাঁ, আমার এটা একটা সৌভাগ্য যে আমি সরাসরি আপনার সাথে কথা বলার সুযোগ না না, পাইছি। আমার আই ফিল সৌভাগ্য রিয়েলি যে অনার্ড। আপনি সময় দিয়েছেন এই এই সময়ে এত ব্যস্ততার ভেতরে। সো থ্যাংক ইউ আপনাকে। সো আপনি যদি একটু না, সিচুয়েশনটা যারা দেখছে ফেসবুকে তাদেরকে যদি একটু জাস্ট আপনি জানাতেন। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই আমেরিকাতে আছেন, আপনি তো জানেন ওখানে জি। আপনি দেখছেন যে কি অবস্থা। বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা সরকারি হিসাবটা ধরি, আজকে পর্যন্ত 1838 জন ডায়াগনোসিস হয়েছে, আমরা যদি সরকারি হিসাব ধরি। আর এর সাথে আমাদের মৃত্যুর হিসাব হচ্ছে 75 জন। বাট এখানে আমাদের লিমিটেশন যেটা হচ্ছে যে আমরা আসলে পরীক্ষার সংখ্যা আমাদের অনেক কম।
আমরা যদি পরীক্ষাটা অনেক বেশি করতাম তাহলে হয়তো এই সংখ্যাটা অনেক বেশি হতো। আমরা যে ডক্টর হিসাবে আমরা ধারণা করছি, অ্যাপ্রিহেন্ড করছি যে নাম্বারটা হয়তো অনেক বেশি, আমরা কম সংখ্যক পরীক্ষা করছি বলে আমাদের কাছে সংখ্যাটা এখনো 1838 জনে আছে। আমাদের পরীক্ষার মানে এখনো পর্যন্ত আমরা পরীক্ষা বোধহয় 15,000 বা 16,000 জনের করেছি। এনিওয়ে, সিচুয়েশন যেটা হচ্ছে যে এটা এখন কমিউনিটি ট্রান্সমিশন। আপনি বাংলাদেশ সম্বন্ধে ভালো জানেন যে আমাদের দেশ কি রকম ডেন্সলি পপুলেটেড। অতএব এখন কমিউনিটি ট্রান্সমিশন মানে হচ্ছে পুরো 64টা জেলায় এটা ছড়াই গেছে। সারা দেশে এখন সারা দেশকে জরুরি ব্যবস্থার মানে আন্ডারে নিয়ে আসা হয়েছে। এবং আমরা প্রফেশনালস হিসাবে আমরা যেটা অ্যাসেস করছি যে এখনো আসলে এই করোনার পিকটা আমাদের দেশে পৌঁছায় নাই। আপনি যদি আমেরিকা বা ইটালি স্ট্যাটিস্টিক্স দেখেন, ওদের প্রথম যে রোগ ডায়াগনোসিস হয়েছে তার থেকে 58তম বা 60 ডেজে যে তাদের টোটাল পিকটা পৌঁছাইছে। আমরা এখনো 40তম দিনে এসে আছি। আমরা ধারণা করছি যে এপ্রিলের শেষ নাগাদ অথবা মের ফার্স্ট উইকে আমাদের দেশের অবস্থাটা আরো বেশি খারাপ হবে। আসলে তখনই আমাদের প্রয়োজন হবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা। সাকিব ভাই কিছু একটা বলছিলেন। না, এটাই যে মানে আমেরিকাতে তো ডেথ রেটটা অনেক বেশি এখন, ইতালির অবস্থা খুব ভয়ানক ছিল, একটু কম হচ্ছে এখন। তো আমি তো আশা করি, আমি এখনো হোপফুল যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি না হয়। আমি খুবই আশাবাদী যে আল্লাহর অশেষ রহমতে যেন আমাদের কমের ভেতর দিয়ে শেষ হয়ে যায় এবং আমরা এটা থেকে মুক্ত হতে পারি। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে পুরা বাংলাদেশের যত ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, যারা এইসব মানে অনেক সামাজিক কাজে এখন যুক্ত আছেন, আমি সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই। কারণ সবাই এত ভালো একটা জব করছে। বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দিতে চাই, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আসলে আমরা এই বিপদ থেকে উতরাতে পারবো না বলে আমি মনে করি। বাট আপনি অবশ্যই আরো ভালো বলতে পারবেন যে আমাদের এখানে কি কি করা উচিত। অবশ্যই আমাদের অনেক লিমিটেশন আছে, অনেক কি বলবো, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। তারপরেও আসলে আমরা চাই এই বিপদ থেকে আসলে মানে সার্ভাইভ করতে এবং ভালোভাবে আমাদের সোশ্যাল লাইফে ফিরে আসতে। আমাদের মানুষের সাধারণ জীবনযাত্রা যেন আবার নর্মাল হয়, আগের মতো হয়, সেই জায়গাটা ফিরে আসতে। এটা আমি মানে অনেক দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি সম্ভব। এবং আপনারা যারা ফ্রন্ট লাইনের যোদ্ধা আছেন এখানে, তাদের দায়িত্বটা অবশ্যই অনেক বেশি। আমি জানি আপনাদের রিস্ক ফ্যাক্টরটাও এখানে অনেক বেশি। আসলে এমন একটা জায়গাতে আমরা যুদ্ধ করতে নেমেছি, আসলে কিভাবে বলবো, যে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই শত্রুর সাথে আমরা যুদ্ধ করছি। তো খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন আপনাদের জন্য, যেটা আমরা অবশ্যই অনুধাবন করি। বাট আসলে এখন কিছু করার নাই, আসলে করতে হবে এখন আমাদের। তো আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতেন। আমার যেটা বলার, শুনতে পাচ্ছেন? জি 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 জি, আমি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। বলুন। আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমি আপনার সাথে 100% একমত। এটা এমন বড় একটা সরকারের পক্ষে সমাধান করা সম্ভব না। অবশ্যই। প্রত্যেকটা সেক্টরের কাছ থেকে এটা আমাদের একটা সাপোর্ট লাগবে, প্রতিটা সেক্টর। আমি যেহেতু আমি মেডিকেল প্রফেশনালস, আমি মেডিকেলের দিকটা একটু উল্লেখ করি। আমরা যেহেতু একদম ফ্রন্ট লাইনে আমরা এটা পেশেন্টদের ডিল করছি, আমাদের জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই যেটা বলি আমরা। জি জি। এখন পিপির ব্যাপারে একটা মানুষের মিসকনসেপশন আছে কি, যে 4 লাখ পিপি তো আছে, 5 লাখ পিপি আছে, বাট পিপি কিন্তু ডিসপোজেবল। না না, হ্যাঁ, আমি আমি এই জিনিসটা আসলে অনেকেই বুঝতে পারে না, যেটা আপনি একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে পারবেন না আসলে। সো আপনার প্রতিদিন এটা ইউজ হচ্ছে, প্রতিটা ডক্টর, প্রতিটা নার্স, প্রতিটা স্বাস্থ্যকর্মী এটা ইউজ করছে। সো 4 লাখ পিস লাইক মানে এটা কিছুই না, সত্যি কিছুই না, কথা বলতে। এবং পুরো পৃথিবীতে এটার এখন মানে আসলে সংকট, সারা পৃথিবীতে সংকট। এবং এটার জন্য যেটা মানে আমাদের মুশকিল হয়ে গেছে কি, যে আমাদের এই পিপিটার মানে আমরা আমরা সত্যি কথা, আমরা যেটা মেইন কনসার্ন, আমি কর্মী চলাতে আছি, আমার কর্মী চলাতে এখন কিন্তু আমরা মোটামুটি মানের পিপি আমাদের কাছে আছে। যাক কিন্তু আলহামদুলিল্লাহ। এটা কয়েকদিন রিফিল না হয়, দেন উইল বি ইন রিয়েল ট্রাবল। এখন এটা সত্যি সারা দেশে, সারা মানে পৃথিবী জুড়েই এটার একটা ক্রাইসিস আছে। বাট আমাদের তো প্রত্যেকটা ডাক্তার বা প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী লাইফ প্রেশাস। জি জি, এখন অবশ্যই। এখানে কোথাও নাই এটা বলে তো আমি একটা মানে ডাক্তার বা একটা ইভেন একটা ওয়ার্ড বয়কে তো আমি হাফ প্রিপেয়ার্ড অবস্থায় একটা রোগীর কাছে পাঠাতে পারি না। দ্যাট ইজ দ্য মেইন জি কনসার্ন এখন আমাদের।
জি। এই জায়গাটাতে আমার মনে হয় যে সবার ফোকাস করার জায়গা মানে আছে, এটা এককভাবে সরকার হ্যাঁ, করে আমি উঠবে না। আমি ফার্স্টে লাইভে যেটা বলছিলাম যে মানে আমরা যারা প্রিভিলেজড মানুষ আছি, আমরা যদি তাদের জায়গা থেকে একটু সাহায্য করতে পারি, সবার সম্মিলিত প্রচেষ্টাই আসলে এটা সম্ভব। আমি যেটা দেখলাম যে ইউকে কিংবা বলেন ইউরোপ, ইউএস সব জায়গাতেই আসলে সবাই এরকম ডোনেশনের জন্য কিন্তু এখন টিভিতে কমার্শিয়াল দিচ্ছে, অ্যাড দিচ্ছে যে তোমরা এখানে ডোনেট করো, এভাবে ডোনেট করো, ডাক্তারদের পিপি টাকা অনুযায়ী 1 পাউন্ড, 2 পাউন্ড, $1, $2, যার যতটুকু সামর্থ্য আছে। একজন প্রায় 100 বছরের বয়স্ক একজন মানুষ, যার একটা নিউজ দেখলাম আমি বিবিসিতে কালকে, যে সে তার 100তম বার্থডেতে সে 100 চক্কর দিবে তার লন কিংবা এরকম ইসে। সো এই কারণে সে ফান্ড রেজ করতে চাচ্ছে, যেটা সেই করোনা ভাইরাসে এফেক্টেড মানুষদেরকে দিবে। সো মাশাআল্লাহ দেখলাম যে 3.4 মিলিয়ন, সে $100 আসলে না সরি 100 পাউন্ড আসলে রেজ করতে চেয়েছিল কিংবা এরকম কিছু, সে 3.4 মিলিয়ন পাউন্ড রেজ করেছে। তো আমরা যদি সবাই যার যার জায়গা থেকে ছোট্ট কন্ট্রিবিউশনও করি, আমার মনে হয় এটাকে খুব ভালোভাবে একটা ভালো একটা ফান্ড গঠন করে এরকম হেল্প গুলা করা সম্ভব। যাদের খাবার প্রয়োজন তাদের খাবার দেয়া, যাদের পিপি দরকার, আপনাদের মতো মানুষদের যাদের স্পেশালি, কিংবা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আছে তাদেরও অনেকের পিপি দরকার হচ্ছে, নার্সদের দরকার হচ্ছে, অন্যান্য যারা আছে তাদের দরকার হচ্ছে। তো তাদেরকে যদি আমরা এটা সরবরাহ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এই যুদ্ধের অ্যাটলিস্ট ভালো প্রস্তুতিটা নিতে পারবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা যুদ্ধে যাওয়ার আগে কিংবা একটা ম্যাচ খেলার আগে আমাদের যে প্রিপারেশনটা দরকার হয়, তো প্রিপারেশন না থাকলে কিন্তু আমাদের পারফর্ম করার কোনো আসলে চান্স নেই, আমি যদি ক্রিকেটের দিক থেকে বলি। তো আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রিপারেশন গুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভালোভাবে পারফর্ম করার জন্য। অ্যাটলিস্ট আপনি কনফিডেন্টলি যেতে পারছেন একজন রোগীর কাছে, যে কথা বলতে পারছেন, ওর সাথে সব ইন্টারাকশন করতে পারছেন। যদি আপনি ভয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনি ওর সাথে পুরোপুরি ইন্টারাকশনটাও করতে পারবেন না। এটা মানে আমি আমার সাধারণ একজন মানুষের জায়গা থেকে আমার পার্সপেক্টিভটা আমি আপনাকে বললাম, বাট আপনি অবশ্যই আরো ভালো বলতে পারবেন। আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি হচ্ছেন সারা পৃথিবীর আইকন, আপনি বাংলাদেশের আইকন না। আই 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 কোট ইট ফ্রম মাই হার্ট, নট আপনাকে মানে ইয়ে করার জন্য। মানে সাকিব আল হাসান ব্র্যান্ড, এটা সারা পৃথিবীর জন্য। সো ইট ইজ দ্য টাইম, এটা সাকিব আল হাসান বাংলাদেশের জন্য এখন দায়িত্ব নিতে হবে। সাকিব আল হাসান একটা ডাক দিলে আমার মনে হয় যে এগুলো অনেক ইস্যু সলভ হয়ে যাবে। আপনি আমরা উদ্যোগ সেই নিতে হবে। এবং এই ডাকে কিন্তু আমরা সাড়া দিয়েছি, এবং এই ডাকের প্রথম যে আমাদের স্টেপ এই লাইভটা, সেখানে কিন্তু স্যার আপনি আমাদের অংশ হিসেবে আছেন। তো আমরা ডেফিনেটলি প্রাউড টু হ্যাভ ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর করে গুছিয়ে আমাদেরকে সবগুলো কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আপনি যেহেতু আমি যতটুকু জানি আপনাদের সিস্টেমটা হচ্ছে 7 দিন ডিউটি 14 দিন কোয়ারেন্টাইন, রাইট? ইফ আই এম নট রং। রাইট। তো এই যত আপনি 14 দিন পরে জয়েন করবেন, রিস্কটা কিন্তু তত বেড়ে যাইতেছে। তো আমি আশা করছি যে আপনার যেন সুস্থ, আপনি এবং আপনার টিমের সবাই যেন সুস্থ থাকে, যাতে করে আমরা আশা করতে পারি, আপনার দিকে তাকাতে পারি, এবং আমরা আসলে একটা বেটার টুমরোর জন্য স্বপ্ন দেখতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ জাফরিন। দোয়া আমাদের সবার জন্য আসলে অনেক বেশি দোয়া দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি এই মুহূর্তে আপনার সঙ্গে কলটি ডিসকানেক্ট করছি, তবে আপনি লাইভে থাকবে, লাইভটি দেখবেন আমাদের ফাউন্ডেশনের পেজে এবং শেয়ার করবেন আশা করছি। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সঙ্গে একটু আগে ডক্টর আজিজ ছিলেন, এবং উনি আসলে বললেন ওনারা ফ্রন্টলাইনে যেই পরিমাণ মানুষজনদেরকে ডিল করতে হচ্ছে, এবং এই সিস্টেমটা যেটা ওনাদের আসলে অনেকগুলো টিম আছে, ওনারা টিম বেসড হয়ে প্রথমে হচ্ছে গিয়ে 7 দিন ডিউটি করে, 14 দিন কোয়ারেন্টাইনে যায়, আবার 7 দিন ডিউটি করে, এরকম করে করছে। তো পুরো বিষয়টাই আসলে বেশ রিস্কি আই উড সে। তো এই সঙ্গে আমি আরেকটু জানাতে চাই, এই মুহূর্তে যারা জয়েন করলেন আমাদেরকে ফেসবুক লাইভে, সাকিব আল হাসান লাইভ আছেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজ থেকে। আমি সার্জিনা আছি, আই এম ওয়ার্কিং অ্যাজ দি ম্যানেজার অপারেশনস ফর দি ফাউন্ডেশন। এবং আমাদের সংশ্লিষ্ট যারা আছেন আমি একটু নাম নিতে চাই, সেটা হচ্ছেন চিশতি ইকবাল, আমাদের সিনিয়র অ্যাডভাইজার। আমাদের সঙ্গে সেক্রেটারি হিসেবে আছেন শিরিন আক্তার ম্যাম, এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভাইজার হিসেবে মাহতাব হোসেন ভাই। তো সবাইকে ধন্যবাদ। সবাই আসলে নিজ নিজ ক্ষেত্র থেকে অনেক চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছি যেন আমরা একটা কন্ট্রিবিউশন রাখতে পারি। তবে আপনার ছোট থেকে ছোট উদ্যোগই কিন্তু আমাদের প্রয়োজন, এবং আমরা চাইবো আপনি যেন সেই উদ্যোগে এগিয়ে আসেন। এবং সেই উদ্যোগের সঙ্গে সাকিব ভাই, এখন আমরা আমাদের যে ওয়েবসাইট সেটা লঞ্চ করতে যাচ্ছি, ইটস www.sahfbd.com, shakibalhasanfoundation.com। সেটারই একটা ছোট্ট আমরা অ্যাব্রিভিয়েশনে বলছি যে www.sahfbd.com।
sahfbd.com। আপনি এখনই সেখানে চলে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি ডোনেট করতে পারেন। আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন, যতটুকু অ্যামাউন্ট আপনি পারেন সেটা ডোনেট করতে পারেন। ভাইয়া অলরেডি বলেছেন যে সবাইকে একসাথে আসতে হবে, না হলে কিন্তু আসলে ওভাবে করে সম্ভব নয়। এবং সাকিব ভাই, আপনি যদি আমাদের এই ডোনেশন পুরো প্রসেসটা নিয়ে কিছু বলতে চান, ওয়েবসাইটটা নিয়ে কিছু বলতে চান। আহ না, আসলে তেমন কিছু বলার নাই। ওয়েবসাইটটা নিয়ে তো আপনি মোটামুটি সবই বললেন। জি আমি শুধু সবাইকে যারা শুনছে তাদেরকে রিকোয়েস্ট করব, যাদের সামর্থ্য আছে জি অবশ্যই যেন তারা তাদের জায়গা থেকে চেষ্টা, আমি শিওর অনেকেই করছে বা অনেকের করার ইচ্ছা আছে। জি যে কোনো ধরনের ফান্ড হতে পারে, সেটা আমি বলি যে জাকাতের ফান্ড হতে পারে, কারো সেভিংস থেকে সামান্য একটা ফান্ড হতে পারে, কারো হলিডের একটা সামান্য একদিনের লাঞ্চ কিংবা ডিনারের টাকা হতে পারে, কারো মানে এটা যে কারো যে কোনো জায়গা থেকে একটা সামান্য একটা টাকা কিংবা একটা অর্থ অনুদান আমার মনে হয় আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদের জন্য, এবং স্পেশালি আমাদের যারা ফ্রন্ট লাইনে এখন যারা আছেন, যারা সেবাদান করছেন, ডক্টর, নার্স, অন্যান্য বা স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাদেরকে যদি কোনোভাবে আমরা পিপি সরবরাহ করতে পারি কিংবা অন্যান্য মাস্ক থেকে শুরু করে অন্যান্য যেগুলা প্রয়োজনীয় ইকুইপমেন্ট, এগুলো যদি সরবরাহ করতে পারি আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে, আমার মনে হয় যে আমরা সবাই আসলে যখন এই যুদ্ধে জয়ী হতে পারবো, সবাই নিজের জায়গা থেকে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করব যে হ্যাঁ, আমি এই যুদ্ধে নিজের কিছু কন্ট্রিবিউশন করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে খুবই মানবিক একটা জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। সেটা 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা, মানে যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, জি যার যেটা সামর্থ্য আছে। এবং আমি যেটা বললাম যে আমরা অনেকেই জাকাত দেই আমাদের মুসলিম ধর্মের অনুসারে, তো ওইটার টাকাও হতে পারে, এবং ওটা যদি কেউ উল্লেখ করে দেয় এবং সেটা আমরা অবশ্যই আন্ডার প্রিভিলেজ মানুষদের, কারণ ওটার দেয়ারও একটা ক্রাইটেরিয়া আছে, ওটা দিয়ে হয়তো আমরা পিপিই দিতে পারবো না, বাট অবশ্যই যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা খাবার সরবরাহ করতে পারবো, তাদেরকে খাবারটা উপহার দিতে পারবো, এবং যেটা তাদেরকে এই বিপদের মুহূর্তে অনেক হেল্প করবে। সো আসলে বিভিন্ন ওয়েতে আমরা হেল্প করতে পারি, আসলে আমাদের মনের ইচ্ছাটা কতটুকু আছে এই হেল্পটা করার জন্য, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী মানবিকতার খাতিরে হেল্প করতে। এমন না যে এটা শুধু আমাদের ফাউন্ডেশনেই দিতে হবে কিংবা যে যেখানে যেভাবে দিলে আসলে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছবে, সেভাবেই যেন যার যার জায়গা থেকে আমরা সবাই এগিয়ে আসি এবং সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, কারণ সবার প্রচেষ্টা ছাড়া আসলে এটা কখনোই আমরা ওভারকাম করতে পারবো না। একদমই সম্ভব নয়। এবং একটু আগেই ফাউন্ডেশনের যে আমাদের ওয়েবসাইটটা ডোনেট করার যে মাধ্যমটা সেটা আমরা শেয়ার করেছি। আবার একটু মনে করিয়ে দিতে চাই, www.sahfbd.com। তো আমার মনে হয় প্রত্যেকবার দুইবার বললে ভালো, সেকেন্ড টাইম একদম মনে পড়ে যাবে। আবারও বলছি, www.সাকিব আল হাসান ফাউন্ডেশন, যেটা ছোট করে সেটা হচ্ছে sahfbd.com। আমাদের সঙ্গে কিন্তু সাকিব ভাই এখন অনেকে দেখছেন, সবাই আপনাকে ভালোবাসা দিচ্ছেন। আপনি যেমনটা জানেন যে লাইভে আসলে আপনার জন্য ভালোবাসার বন্যা বয়ে যায়, এবং তেমনটাই হচ্ছে। এবং এইবারের ভালোবাসার সঙ্গে কিন্তু ফাউন্ডেশনকেও অনেক ভালোবাসা তারা দিচ্ছেন। তো প্রত্যেকে আমি অনুরোধ করব যে আপনি যদি অ্যাকচুয়ালি আমাদের অংশ হতে চান, এই ফাউন্ডেশনের পরিবারের একটা বৃহত্তর অংশ হতে চান, ডেফিনেটলি ডোনেট। অ্যান্ড আরেকটা বিষয়, যেটা আপনার সহযোদ্ধা তাসকিন, ক্রিকেটার হুম, হুম। তাসকিন কিন্তু এই মুহূর্তে লাইভটা দেখছেন, এবং তারও কিন্তু একটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নটা আমি করে ফেলি নাকি? তার প্রশ্নটা জি, জি, আসলে অবশ্যই, অবশ্যই। সে আপনাকে সালাম জানিয়েছে, বলছে ভাই আসসালামু আলাইকুম, হাউ আর ইউ স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্যামিলি ইন ইউএস? চিন্তা হচ্ছে। তো তাসকিন জানতে চেয়েছে আর কি, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ক্রিকেটার তাসকিন আহমেদ। আহ আহ, আমি তো এখানে ভালোই আছি, সত্যি কথা বলতে। যদিও ঘরবন্দি, তারপরেও আমার কাছে মনে হয় আহ, সব থেকে আরামের জায়গাতেই আছি আমি। মোর অরিড অ্যাবাউট যারা আসলে এরকম সুবিধা ভেতরে নাই, কিংবা যারা সুবিধা বঞ্চিত, যাদের এরকম আসলে লাক্সারি নাই থাকার জন্য এরকম ঘরে বসে, তাদের কথা নিয়ে আমি বেশি চিন্তা করছি। আর তাসকিনকে ধন্যবাদ মেসেজটা দেওয়ার জন্য। আশা করি তুমিও সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো ফ্যামিলি নিয়ে। বা আমি শিওর যে তাসকিনও তাসকিনের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছে মানুষকে হেল্প করার এবং নিজে সেফ থেকে অন্যদেরকেও সেফ রাখার, যেটা আমাদের সবারই দায়িত্ব এই মুহূর্তে।
একদমই। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন ফেসবুকে আমরা লাইভ আছি সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজ থেকে। সেখানে আপনি সাকিব ভাইকে চাইলে প্রশ্ন করতে পারেন। অবশ্যই ভালোবাসা তো জানাচ্ছেনই, কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে, আমরা সেটা দেখছি এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব সেইখান থেকে কিছু প্রশ্ন ডেফিনেটলি অ্যান্সার করবেন সাকিব ভাই। এবং এরই সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যে আরো একজন ডক্টর এসে জয়েন করবেন। তার কাছ থেকে আসলে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে যারা অ্যাডমিশন নিচ্ছেন তারা মূলত কি ধরনের সিমটমস নিয়ে আমাদের দেশে যারা আর কি অ্যাডমিটেড হচ্ছেন, বা এরকম কি হচ্ছে কিনা যে প্যানিকড হয়ে তারা আসলে আসছে কিন্তু আসলে নর্মাল একটা ফ্লু বা কিরকম কিছু। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা জয়েন করব মারুফ হাসানের সঙ্গে। এবং সাকিব ভাই একটু অ্যানাউন্স করে দেই, সেটা হচ্ছে তাসকিন ভাই ইজ গোইং টু ডোনেট টু সাকিব আল হাসান ফাউন্ডেশন। এবং এটা একটা উনি মাত্র জানিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গেই থাকুন। ডোনেশন করার ওয়েবসাইট অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেই, www.sahfbd.com। সেখানে ডোনেট করবেন এবং আমাদের পাশে থাকবেন। সাকিব ভাই কিছু বলছিলেন? না, তেমন কিছু না। একটাই জিনিস, যে যারাই ডোনেট করবেন তাদেরকে আমরা একটা জিনিস অ্যাসিওর করতে পারি যে একদম প্রয়োজনীয় মানুষদের কাছে এই ডোনেশনটা পৌঁছে যাবে, এবং আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যেভাবেই হোক এই ডোনেশনটা যেন প্রয়োজনীয় মানুষের কাছে সময় মতো আমরা পৌঁছাতে পারি, সেজন্য আমরা কাজ করছি এবং আমরা সেটা করতে থাকবো, এবং আপনারা দোয়া করবেন যেন আমরা এটা ভালোভাবে করতে পারি। একদমই। এবং এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে যোগ করাতে চাই মারুফ হাসানকে। ডক্টর মারুফ হাসান যদি চলে আসেন, আমি লাইনে জয়েন হচ্ছেন উনি। উনার কাছে আমরা আরো বেশ কিছু বিষয়ে আলাপ করতে পারি এবং পুরো পরিধিটার বিষয়ে একটু জ্ঞান লাভ করতে পারি। সঙ্গে যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন সাকিব আল হাসান ফাউন্ডেশনে, তাদেরকে বলবো কমেন্ট সেকশনে সাকিব ভাইয়ের জন্য কোনো প্রশ্ন থাকলে, ফাউন্ডেশনের জন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। শুভকামনা সবগুলোর জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই জয়েন করার জন্য। কেমন আছেন? হ্যালো সার্জিনা, আমি তো আছি ভালো। আর সাকিব আল হাসান সালাম জানাচ্ছি প্রথমেই। জি এবং জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। এটা আসলে খুবই, আমার এই দেশের এই ক্রুশিয়াল মোমেন্টে আসলে সবারই আমরা জানি যে খুবই ক্রুশিয়াল একটা সময় যাচ্ছে। তো এই সময়টাতে আমরা আসলে আমাদের কিছু এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করতে চাই। তো সেগুলো নিয়ে আসলে আমি এসেছি। তো প্রথমে আমাদের যে জিনিসগুলো নিয়ে আসলে কনফিউশন আছে, তো সেই জিনিসগুলো নিয়ে একটু আসলে আমি বলবো। তো আমি সাকিব ভাইকে বলবো যে তিনি কি মনে করেন কোভিড নিয়ে, সেটা আগে একটু আমাদেরকে যদি শেয়ার করেন। মানে আপনি কোভিডটাকে আপনি কিভাবে মনে করছেন, যে কোভিড হলে কি হবে না হবে, বা এই জিনিসটার আপনার পারসেপশনটা একটু আমাদের সবাইকে একটু যদি শেয়ার করেন আগে। আমার কাছে মনে হয় যে যদিও যদি ডেথ রেট চিন্তা করি এখনো পর্যন্ত অত হাই না, বাট আসলে যেহেতু এটা খুবই বেশি এফেক্টেড হচ্ছে মানুষ, এবং যাদের ইমিউন সিস্টেম আসলে খুব বেশি ভালো না তাদের জন্য অনেক বেশি রিস্কি জিনিসটা। এবং মানে আমরা জানি না যে আসলে আমাদের কার কত ইমিউন সিস্টেমটা ভালো আসলে, কারণ আমাদের তো ওইভাবে আমরা ছোটবেলা থেকে বড় হই না যে এইগুলো নিয়ে চিন্তা করে করে বড় হবো যে হ্যাঁ আমার ইমিউন সিস্টেম এত ভালো আছে। রেগুলার ডক্টরের সাথে আমি কথা বলছি, আমি এই ভিটামিন খাচ্ছি ওটা খাচ্ছি। তো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট এটা বোঝা যে আসলে কার ইমিউন সিস্টেমটা কত ভালো। তো আমার পারসেপশন হচ্ছে যে আমার যদি সামর্থ্য থাকে অবশ্যই আমি বাসায় থাকবো, নিজে সেফ থাকবো, আমার ফ্যামিলিকে সেফ রাখবো, অন্যদেরকে সেফ রাখবো। আর যদি নিতান্তই আমার বাইরে বের হতে হয়, অবশ্যই সেক্ষেত্রে আমি দূরত্বটা বা মেনটেন করব, একজনের সাথে আরেকজনের কারো সংস্পর্শে আসবো না, অন্য কারো ধরা জিনিসটা ধরবো না, পারলে গ্লাভস ব্যবহার করব, মুখে মাস্ক ব্যবহার করব, হাঁচি কাশি তো অবশ্যই দিব না। দুই একটা দেশে অলরেডি শুনলাম আমি যে যেটা করেছে যে হাঁচি কাশি দিলে মানে মানুষের ভেতরে কিংবা কমন স্পেসে যদি হাঁচি কাশি দেয় ওদেরকে ফাইন করা শুরু করছে, এবং বড় অ্যামাউন্ট টাকা ফাইন করা শুরু করছে। সো বেসিক এই জিনিসগুলাই আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, যে যদি আমি বাইরে খুবই প্রয়োজনে বের হতে হয় যেন অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করি, হাতে গ্লাভস ব্যবহার করি, গ্লাভস খোলার একটা নিয়ম আছে, স্যানিটাইজার ইউজ করি, সাবান দিয়ে হাত রেগুলার ধুই। বাইরে গেলেই যে কাপড়টা পরে আমরা বাইরে যাই এসে যেন সরাসরি আমরা কাপড়টা ধুয়ে ফেলি, কিংবা রেখে না দিয়ে ওটা পরে বসে না থেকে আসলে ধুয়ে ফেলা, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট।
তো মারুফ ভাই, আমি আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা আমার মনে হয় যে সাকিব ভাই তো মোটামুটি আমাদেরকে একটা জিস্ট বললেন, এবং আমার মনে হয় অনেকেই এই বিষয়গুলো জানতো না, কিছুটা হলেও জানলেন। মানে আমাদের সমস্যা যেটা হয় আর কি, আমরা প্রতিনিয়ত শুনছি এবং প্রতিনিয়তই কিন্তু ইনফরমেশন গুলো চেঞ্জ হচ্ছে। তো আপনি অ্যাজ এ ডক্টর আমাদেরকে যদি এনলাইটেন করতেন অ্যাবাউট দিস, আমাদের পুরো জানার পরিধিটা, আমি বারবারই বলছি আপনাদেরকে এই সেশনে আনার আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে পরিস্থিতির বিষয়ে জানা এবং আমাদের জ্ঞানের যে পরিধিটা আছে এই এই করোনা ভাইরাসে সেটাকে একটু ঘষা মাজা করা। তো আপনি যদি কাইন্ডলি আমাদেরকে একটু বলতেন ইন ডিটেইলস হাউ উই ক্যান ফাইট দিস, আমাদের সচেতনতাগুলো কিভাবে আমরা বাড়িয়ে তুলতে পারি। আচ্ছা, কোভিড নিয়ে যে মানে মেইন যে ইস্যুটা হচ্ছে যে সবাই একটু প্যানিক সিচুয়েশন দেশের ভিতরে বিরাজ করতেছে এখন, যেটা কারণ এটার মূল কারণ হচ্ছে এটা খুবই ছোঁয়াচে একটি রোগ এবং মৃত্যুর হার যদিও কম, কিন্তু তারপরও ছোঁয়াচে হওয়ার কারণে এটা কমিউনিটি ট্রান্সমিশনের একটা সমূহ সম্ভাবনা আছে। এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা সব থেকে বেশি ওরিড যে আমাদের এই কমিউনিটি ট্রান্সমিশনটা যাতে বেশি ছাড়া না পড়ে, এটার জন্যই হচ্ছে আমাদের স্টে হোম আমরা সবাইকে বলতেছি। স্টে হোম কাদের জন্য? স্টে হোম তো আসলে যারা আইন শৃঙ্খলা বা পুলিশ বা আমাদের ডক্টর যারা আছে তারা তো থাকতে পারবো, তাহলে কারা থাকবে? এখানে সাধারণ মানুষ তো থাকবেই, সেই সাথে রোগীদের ভিতরেও সব ধরনের রোগ না, মানে কিছু রোগ যারা আছে যেরকম সামান্য ফ্লু এর মতো সিমটম, ইভেন ইউকে এবং ইউএসএ তে আমরা যা দেখছি যে সেখানে ইভেন কোভিড এর সিমটম থাকা সত্ত্বেও তাদেরকে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে তারা যেন বাসায় থেকে ট্রিটমেন্ট নেয়। কারণ আমরা যে জিনিসটা জানি যে ভাইরাসের একটা সংস্পর্শে আসা, হসপিটালে যে ভাইরাসের যে কন্ডিশন থাকবে এর সাথে আরো অ্যাসোসিয়েটেড অন্যান্য জার্মসও থাকে। সে কারণে আমরা আসলে ডিসকারেজ করতে চাই এখন মানুষদের একদম প্রয়োজন না হলে আসলে হসপিটালে না আসার জন্য। আর এটা নিয়ে হচ্ছে মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণ ওভারঅল এখন পৃথিবীতে শাটডাউনের যে সিনারিওটা আমরা দেখছি এটা আসলে কখনোই আমরা আগে দেখিনি। তো এটা আসলে প্যানিক এই কারণেই হচ্ছে মানুষ যে এখন এর পরবর্তীতে কি হবে, বা অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, বা সবকিছুই তো থমকে আছে, এগুলো আবার কবে ঠিক হবে এই জিনিসগুলো নিয়ে। তো আমরা স্টে হোমের আরেকটা যেটা মূল যেটা হচ্ছে আমাদের যে টার্গেট আছে সেটা হচ্ছে যে আমাদের এই রোগটা কি ছাড়াবে না, তার মানে এই রোগটা তো ছাড়াবেই, কিন্তু এই রোগটার সঠিক ট্রিটমেন্ট যেন সবাই পায়, সেই কারণে স্টে হোম। যত মানুষ বাসায় থাকবে সংক্রমণ তত কম হবে। আস্তে আস্তে সংক্রমণ হলে আমাদের যে স্বাস্থ্য সেবার ক্যাপাসিটি সেটা অনুসারে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। যখন ট্রিটমেন্ট দিতে পারবো তখন মানুষের মর্টালিটি রেটটাও একদমই আমরা কমায় রাখতে পারবো। মেইন সমস্যা হচ্ছে যে ইমিউনিটি নিয়ে যে কথাটা হলো যে ইমিউনিটি গ্রো করছে না, বা কাদের নাই বা কাদের আছে। ইমিউনিটি সাধারণত যাদের হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেরকম স্টেরয়েডস বা আদার্স ড্রাগ যারা খায়, এছাড়া ক্যান্সার পেশেন্টস এবং অন্যান্য কোমরবিডিটি আছে যাদের, যেরকম লাঙের মানে ফুসফুসের আরো রোগ আছে যেরকম হাঁপানি, শ্বাসকষ্ট, এ ধরনের প্রি এক্সিস্টিং রোগ যাদের আছে তাদেরও এইটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে সারপ্রাইজিংলি আমরা দেখেছি যে যারা স্পোর্টসম্যান মানে সাকিব ভাইয়ের মতো যারা আছেন বা এমনি ওয়াশফিয়ার মতো যারা আছেন তাদের মানে অ্যাকর্ডিং টু আমাদের ফিজিওলজি কাল আমাদের যে বই বা আমরা টেক্সট বইতে যা পাই যে তাদের হচ্ছে ইমিউনিটি ফার বেটার দেন আদার পিপল। কিন্তু ওয়াশফিয়ার যখন আমরা দেখলাম যে হচ্ছে সে লাইভে এসেছিল সাকিব ভাইয়ের সাথে, আমি ওটা পুরো টাইমে দেখেছি, সেও তো ইনফেক্টেড হয়েছে, কিন্তু তাকে কিন্তু বাসা থেকে বের হতে নিষেধ করেছে তাদের হেলথ সিস্টেম থেকে। সে কিন্তু পুরাটাই ট্রিটমেন্ট গ্রহণ করছে একদম পুরো বাসার ট্রিটমেন্টের মাধ্যমে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, হসপিটাল সবার জন্য না। যেটা হচ্ছে যে আমাদের এখন ভয়ের কারণে আমাদের গতকালকে এটিএন বাংলাতে আমরা দেখলাম যে একটা নিউজে একটু মিসকনসেপশন এসেছে যে রোগীদের একটা ক্লেম করছে যে ডাক্তার কাছে যায় না বা দেখছে না, বা এখানে রোগীদের কিভাবে ট্রিটমেন্ট হবে তারা বুঝতেছে না। এটা প্রথমেই মাথায় রাখতে হবে, দিস ইজ এ ভেরি প্যান্ডেমিক ইমার্জেন্সি সিচুয়েশন। এখানে অন্য 8-10টা সময়ের মতো চিকিৎসা আমরা পাবো না, পাওয়ার আশা আমাদের রাখা যাবে না, এবং এখানে সর্বোচ্চ ধরনের সহযোগিতা আমাদের করতে হবে সবাইকে। এবং স্পেশালি আমাদের যারা ডক্টর আছে তাদের জন্য তো সব থেকে বেশি, এবং ডক্টরদের সাথে আরো মেনশন করতে চাই যারা নার্স এবং আমাদের হেলথ কেয়ার সার্ভিসের ভিতরে আছে ক্লিনার সহ। এখন আপনারা যদি সামান্য সিমটম নিয়ে আমাদের হসপিটালে আসেন, আমরা আপনাদেরকে ভর্তি রাখবো, কিন্তু সেটাতে যেটা হবে যে আরেকজন যে ডিজার্ভ করে রাখার জন্য, যার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, যাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে, এই রোগীটাকে আমি ভর্তি রাখতে পারবো না। যে কারণে আমাদের সমস্যা হচ্ছে কি যে হচ্ছে আমাদের
হচ্ছে মানুষ প্যানিক হয়ে হসপিটালে রাশ করতেছে, এটার আসলে কোনোই দরকার নাই। ইভেন আজকেও আমার সাথে কথা হলো বেশ 3 থেকে 4 জন পেশেন্টের, তাদের অলরেডি পজিটিভ এসেছে, কিন্তু তাদেরকে অ্যাডভাইস করা, আমি নিজে অ্যাডভাইস করছি আপাতত বাসায় থাকবেন এবং যদি কোনো ধরনের সমস্যা মনে করেন সাথে সাথে আমাদের কল দিবেন, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমাকে আপনি হসপিটালে এসে শুধু, কারণ আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছি, এটা তো করোনা ভাইরাসের ইনফেকশন, সেই সাথে আরো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হসপিটালে এক্সিস্ট করে বা অন্যান্য জায়গা থেকে ইনফেকশন থাকতে পারে। আর সব থেকে বড় কথা, আপনি যদি মনে করেন যে আপনার করোনা আপাতত আছে, শুধু শুধু হসপিটালে আসার দরকার নাই। কারণ ইউএস এর বেশ কয়েকটা আমি জার্নাল পড়লাম, সেখানে আমরা দেখেছি যে মানে একজন সাসপেক্ট যে ওই দিন পরীক্ষা করে নেগেটিভ আসছে, তার 5 থেকে 6 দিন পরে তার আবার সিমটম ডেভেলপ করছে, তখন সে টেস্ট করার পরে দেখা যাচ্ছে সে পজিটিভ। তো ইমার্জেন্সি রুমের ক্যামেরা চেক করে দেখা যাচ্ছে হি ওয়াজ বিসাইড এ পজিটিভ পেশেন্ট। সো খামাখা আপনি যদি হসপিটালে যান, দেয়ার ইজ এ চান্স অফ ক্রসিং ইনফেকশনস। তো এই দিককে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর সব থেকে মনে রাখতে হবে যে আপনাদের যারা হসপিটালে আসছেন, বিভিন্ন যেরকম স্পেশালি নারায়ণগঞ্জের কিছু কেস আমাদেরকে আসলে মানে ভাবিয়ে তুলছে। কারণ হচ্ছে আমরা রিসেন্ট একটা ডক্টর তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে সে অপারেশন টেবিলে একজন পেটের আমরা যদি বাংলায়, সহজ বাংলায় বলি, আমাদের যেহেতু অনেক ভিউয়ার্স দেখছেন। জি, আমার মনে হয় সহজ বাংলাতে আমাদের বলা উচিত, কারণ এটাতে যেটা হবে যে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের বুঝতে অনেক সুবিধা হবে। অনেক সময় ডক্টরি ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য বোঝা অনেক কঠিন হয়। ঠিক আছে। সো যেটা হচ্ছে যে আমাদের হিস্ট্রি লুকানো, মানে রোগের উপসর্গ হচ্ছে, মানে এখন জিনিসটা হচ্ছে কি, আমরা তো চিকিৎসা দিব, অবশ্যই চিকিৎসা দিব। এই আমাদের যে একটা রং পারসেপশন যে আমরা চিকিৎসা দিব না, আমাদের পিপি নাই, এই জিনিসগুলো নিয়ে ডাক্তার সুমন ভাই আগেই বলে গিয়েছেন যে পিপিটা আসলে কেন দরকার। পিপিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যারাসুটের মতো। আমি যখন প্লেন থেকে লাফ দিব, তখন যদি প্যারাসুটটা যদি ছেঁড়া থাকে, আমার যে দশা হবে, আমার পিপি যদি ফল্টি থাকে, আমার একই দশা হবে। কারণ আমি হতেছে, এই যে সাকিব ভাই তো মাঠে খেলতে নামেন, আপনি তো গার্ড বা আপনার গ্লাভস সবকিছু পরে নামেন, সেটাও এক ধরনের পিপি। এক এক লেভেলে এক এক ধরনের পিপি আছে। যেরকম পুলিশ যে বুলেট প্রুফ ভেস্টটা ইউজ করে, সেটাও এক ধরনের পিপি। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা যেহেতু এই ভাইরাসটা সম্পর্কে কিছু জানি না, আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে আমাদের এখানে নামতে হবে অবশ্যই। সো হ্যাঁ, এটাই হচ্ছে ফার্স্ট আমাদের প্রিরিকুইজিট। আমাদের এখন ভুল ধারণা কিছু কিছু গ্রো করছে, যে যেরকম যে লন্ডনের কিছু হসপিটালে আমরা বলতেছি যে শুধুমাত্র নর্মাল যে একদম পুরো ওভারহেড পিপি গুলো পরে, যে ফুল কাভার অন পরে ওরা যাচ্ছে না, কারণ ওদের সাপ্লাই নাই। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে ওরা ট্রায়াস করেছে, সেই ট্রায়াজের মধ্যে হচ্ছে শুধুমাত্র এক ধরনের এক গ্রেডের পিপি, কিন্তু করোনা ইউনিটে হচ্ছে ফুল কাভারঅল পিপি। সো এইখানে কোনো ধরনের রিস্ক আমরা নিতে পারবো না, কারণ অলরেডি আজকের তথ্য মতে এই বিকাল পর্যন্ত আমাদের 91 জন চিকিৎসক এবং প্রায় 55 জনের উপরে নার্স এফেক্টেড। 91 জন চিকিৎসকের এগেনস্টে প্রত্যেক ডাক্তার, বাংলাদেশের জনসংখ্যা অনুসারে প্রত্যেক ডাক্তারের এগেনস্টে 6,000। যদি 91 জন চিকিৎসক যদি আক্রান্ত হয়, তাহলে 91 গুণন 6,000, আমাদের হিসাব করতে হবে এতগুলো লোক চিকিৎসা বঞ্চিত হবে আগামী 40 দিন। কারণ করোনা কিন্তু ছেড়ে যাবে 14 দিনে, কিন্তু তার বাকিটুকু আমার ফুল রিকভার করতে আমার লাগবে হচ্ছে আরো কিছুদিন। সো এখন আমরা যেটা বলতেছি যে বাসার আরো কিছু অ্যাড করে দিই, যেটা যে বাসায় আমরা কি কি করতে পারি। প্রথম কথা, বাসায় থাকতে থাকতে আমরা মানসিকভাবে আসলে মানে যেটা হয় যে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তেছে, যে একই রুমে একই জায়গায় আমরা থাকতেছি, তো কি করা যেতে পারে। তো প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা যেটা করতে, লার্নিং ক্যাপাসিটি ডেভেলপ করা, যে মানে কোনো নতুন কিছু শেখা। মেয়েদের আমরা দেখছি যে ফেসবুকে অনেকে রান্নার জন্য দিচ্ছে বা কেউ মেকআপ টিউটোরিয়াল দিচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড। ছেলেরাও দিতে পারে, যে হচ্ছে যে মানে ঘরের ভিতর থেকে সবাই আসলে মোটামুটি, মারুফ ভাই, সবাই আসলে মোটামুটি রান্না বান্না এবং সবকিছু নিয়ে আসলে চাঙা আছে। এবং আমি আশা করছি যে এই যে আপনি যেরকম সাজেশন দিলেন এবং আপনি যেরকম আমাদেরকে এই সংখ্যাগুলো সবগুলো বললেন, সেগুলো আসলে আমাদের সকলেরই জানা দরকার ছিল। এবং সঙ্গে এটাও বলতে চাই, আমি যদি আপনার মেসেজটা একটু ছোট করে বলি, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ কাজে নিজেদেরকে যদি একটু ইনভলভড রাখি, তাহলেই আসলে কিন্তু আমরা এই পুরো ঝড়টাকে সবাই মিলে সম্মিলিতভাবে অতিক্রম করতে পারবো। মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, এবং এত সুন্দর করে আমাদেরকে এতগুলো কথা বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সাকিব ভাই, এবং থ্যাংক ইউ সাকিব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর সাবধানে থাকবেন, আপনাদের উপর অনেক কিছু এখন ডিপেন্ড করছে। সো আশা করি সাবধানে থাকবেন, এবং আপনাদের এই যুদ্ধে আমরাও সাথে আছি, এটাই শুধু বলতে চাই। এবং আমরা সবাই মিলে এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Thank you so much once again.
অলরাইট, সো আমাদের সঙ্গে এই মুহূর্তে মারুফ ভাই ছিলেন এবং উনি অনেক কিছু বললেন, আমাদেরকে অনেক কিছু শেখালেন এবং সেই শিক্ষা থেকে বলতে চাই যে খুবই বেসিক কিছু বিষয় আমরা প্রতিনিয়তই বলছি যে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে বিষয়টা, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা সাকিব ভাই বলছিলেন যে বাইরে যদি যেতে হয় সেটা আমরা মেনটেন করব এবং গ্লাভস পরার যে বিষয়টা সেগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো এবং প্যানিক হওয়া যাবে না। এটা আসলে খুবই বড় একটা বিষয়। একদম পুরো পরিস্থিতিতে শান্ত থেকে আমরা যেভাবে পারি সিচুয়েশন থেকে ডিল করতে পারি। তো সাকিব ভাই, আমরা তো আসলে ঘন্টাটার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। কিছু প্রশ্ন করতে চাই আমাদের বন্ধু মহল থেকে, যারা সেলিব্রিটিসরা আছেন তারা আসলে অনেকেই অনেক মেসেজেস করছেন। কিছু মেসেজ রাখতে চাই। খুব পছন্দের একজন ফটোগ্রাফার আমার এবং আমার ধারণা আপনারও, প্রীত রেজা। প্রীত রেজা জিজ্ঞেস করেছেন যে এই সময় সাকিব আল হাসান কিভাবে নিজেকে চাঙ্গা রাখছেন মানসিক ভাবে। এই বিষয়টা নিয়ে যেহেতু কথা বলছিলাম, ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করেই ফেলি। আসলে সব সময় তো কমপ্লেন করা হতো যে সময় নাই, সময় নাই, ফ্যামিলির জন্য সময় নাই। তো জি, এখন আসলে সময় অনেক আছে এবং আমার কাছে মনে হয় যে এটাই আসলে বেস্ট টাইম ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য। যেহেতু আমার একটা বাচ্চা আছে, জি, স্বাভাবিকভাবেই খেলার কারণে আসলে ওর সাথে ওভাবে কখনোই সময় স্পেন্ড করা হয় নাই। তো আমি এখন যখন ওর সাথে সময় স্পেন্ড করি, জি, আমার কাছে মনে হয় যে আসলে আমি কত কিছু মিস করে গিয়েছি। তো আমার জন্য এখন সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে যে বাচ্চার সাথে অনেক সময় দেওয়া হচ্ছে এবং সারাক্ষণ ও আমার সাথে গল্প করে, আমি ওর সাথে খেলা করি, সেটা ভিডিও গেমস হোক এবং অন্যান্য যে কোনো খেলা হোক। তো আমি এভাবে আসলে আমার টাইমটা জি। এনজয় করছি এবং এমন না যে আমার খুব একটা খারাপ লাগছে, সত্যি কথা। এটা চিন্তা করে অবশ্যই খারাপ লাগছে যে সিচুয়েশনটা পুরো পৃথিবীরই এখন ভালো না, আমাদের দেশেরও ভালো না। এবং আমি দোয়া করছি যেন সবাই তাদের যার যার স্বাভাবিক জীবনে ফিরতে পারে যত তাড়াতাড়ি সম্ভব, এই ভাইরাস থেকে মুক্ত হয়ে আমরা। অবশ্যই, অবশ্যই। এবং অনেকে আসলে এই একই প্রশ্নটা করেছেন। আমি কিছু নাম বলতে চাই। আমাদের খুব পছন্দের সিঙ্গার পারভেজ সাজ্জাদ আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, আপনাকে শুভকামনা জানিয়েছেন এবং এইভাবেই আসলে কিভাবে করে আপনি নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখছেন বা মেন্টালি ফিট রাখছেন সেই বিষয়টা নিয়ে আসলে অনেকেরই প্রশ্ন এবং এরই সঙ্গে অনেকে ধন্যবাদ জানিয়েছি। কিছু নাম আমি বলতে চাই। আম রুসলান স্টুডিও, যারা ফিটনেস এক্সপার্ট, রুসলান হোসেন, উনি আসলে ফিটনেসের বিষয়টা একটু জিজ্ঞেস করেছেন যে আপনি ক্যালোরিজ অ্যাডজাস্ট করে কিভাবে কি করছেন, যেহেতু এখন আউটডোর অ্যাক্টিভিটিসটা কমে গিয়েছে, সেটা আপনি কিভাবে মেনটেন করছেন জানতে চেয়েছেন। আমি যেটা হলো যেটা দেখলাম যে সবাই খুব স্বাস্থ্য সচেতন এই মুহূর্তে, যেহেতু ডক্টররাও সাজেস্ট করছে এটা যে যত বেশি ফিট থাকা যায়, স্বাস্থ্যকে ভালো রাখা যায়, তত বেশি এই ভাইরাস থেকে মুক্ত থাকার চান্স বেশি। তো জি, সবাই ওটা ফলো করছে। আহ আমিও কিছু ফলো করার চেষ্টা করছি, বাট এট দি সেম টাইম এতদিন আসলে না খেয়ে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে ক্রিকেটের জন্য। তো জি, ভাবলাম জি। যে আমি একটু উল্টা দিকে যাই, তো আমি খাওয়া দাওয়া করছি, একটু মোটাও হয়ে গিয়েছি। বাট হোপফুলি মানে কিছুটা একটু তো মেনটেন করতেই হয়, যেটা করছি যাতে করে স্বাস্থ্যটা ভালো থাকে, সুস্থ থাকে। কারণ অবশ্যই। এই সময়টাতে আসলে সচেতন না হওয়ার কোনো কারণ নেই, সচেতনতাটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমার যেটা করা জরুরি আমাকে সুস্থ রাখার জন্য, সেটা অবশ্যই করার চেষ্টা করছি। এবং সাকিব ভাই, আমাদের পেজে একজন কমেন্ট করেছেন, শাখায় শাইখুল ইসলাম, সরি ভাই প্রথমে একটু হোঁচট খেলাম আপনার নামটা নিতে। উনি বলেছেন a great attempt of Shakib Al Hasan, hopefully within many years we will get a hospital for poor people of Bangladesh from Shakib Al Hasan Foundation. উনি আশা করছেন আমরা একটা ইনশাল্লাহ, আমি না এরকম যদি কিছু করতে পারি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। হতে পারে না, সেটাই। হসপিটাল, স্কুল কিংবা কলেজ, এই টাইপের যদি জিনিসগুলো করা যায়। আমি ক্রিকেটের মানুষও যদি, বা আমার একটা একাডেমি হয় এই ফাউন্ডেশনের মাধ্যমে, মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। আসলে হতে আলটিমেট পারে না। টার্গেট গুলো ওগুলাই। সো এটা জাস্ট একটা শুরু, এই সিচুয়েশনের কারণে এভাবে শুরু করতে হয়েছে। বাট এরকম অবশ্যই আমার ইচ্ছা আছে, এবং আপনারা সবাই যদি সহায়তা করেন, দোয়া করেন, ইনশাল্লাহ কোনো একদিন এগুলো অবশ্যই সম্ভব হবে। অলরাইট, তো সাকিব ভাই, আমরা কি একটা ছোট্ট ব্রেকে যাব নাকি আমরা এই লাইভটা কন্টিনিউ করব আমাদের বাকি অতিথিদের সঙ্গে? আপনার উপর। উম আমি জানি না, কন্টিনিউ করতে পারি। আমার মনে হয় ব্রেক নিলে আবার যেটা হতে পারে যে আমাদের ভিউয়াররা অপেক্ষায় হ্যাঁ, পড়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, এই আমি মুহূর্তে। জানি না, আমরা আপনি যেটা সাজেস্ট করেন আমার কোনো ওকে, প্রবলেম ফাইন। নাই। আমাদের সঙ্গে কিন্তু আসলে এরপরে যারা জয়েন করবেন তাদের হুম। ব্যাপারে বলার আগে একটু বলি আবারও যে www
sahfbd.com এ গেলে আপনি আমাদেরকে ডোনেট করতে পারবেন, যতটুকুই সে পরিমাণটা হোক না কেন আপনি আমাদের পাশে থাকবেন সেটাই আমরা কামনা করছি। এবং হ্যাঁ, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে অনেকেই আমরা ভাবতে পারি যে কি দরকার 10 টাকায়, আমার 10 টাকায় কি হবে, আমার 5 টাকায় কি হবে, আমার 100 টাকায় কি হবে। আসলে এই সবার 10 টাকা, 5 টাকা, 100 টাকায় আসলে অনেক একসময় অনেক বড় একটা বড় একটা, পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, জি 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 যেটা ধরেন আমরা যদি, মানে আমি যেহেতু ক্রিকেটের মানুষ, ক্রিকেট দিয়ে বারবার উদাহরণ দিতে হয়, আমরা যদি সবাই ছোট ছোট রানও কন্ট্রিবিউট করি, জি মানে 11 জন যদি 20 রান করেও করে তাহলেও 220 হয়। কেউ ধরেন 70 করলো, বাকি কেউ রান করলো না, তাহলে কিন্তু হুম, রান দেখা যাচ্ছে 100-তে আটকে যায়। তো যে যার যার জায়গা থেকে যেভাবে সম্ভব আমার মনে হয় যে এই সময়টাতে অ্যাটলিস্ট কন্ট্রিবিউট করা উচিত। আহ আমি একটা জিনিস জাস্ট চিন্তা করছিলাম, আমি জানি না এটা শেয়ার করা এখানে কতটা ইয়ে হবে। হুম, আমি দেখেছি যে অনেক দেশের প্লেয়াররাই যাদের বা টি শার্ট কিংবা অন্যান্য ইকুইপমেন্ট এখানে অকশনে দিচ্ছে। সো আমি জানি না এরকমও আমরা কিছু করতে পারি কিনা, সেটা আমাদের যে কোনো প্লেয়ারের হতে পারে, অটোগ্রাফড ব্যাট হতে পারে। এই এই জায়গাগুলো আমরা করতে পারি এবং সেটা আমরা হয়তো অকশন করতে পারি এই ফেসবুকের মাধ্যমে, এই ফাউন্ডেশনের মাধ্যমে, এবং সেই জি। অর্থটাও আমরা আন্ডার প্রিভিলেজ মানুষ কিংবা এই পিপি কিংবা অন্যান্য যেসব জায়গা দরকার সেখানে আমরা দিতে পারি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং আমরা এখন যাদেরকে নিয়ে কথা বলবো ভাইয়া, এই যে পিপি, এই যে টেস্টিং টুল, এগুলো যে আমাদের প্রয়োজন, এই প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেই কোম্পানি কনফিডেন্স দিয়েছে, সেই হুম হুম কনফিডেন্স গ্রুপের দুই ভাই আমাদের আমাদের সঙ্গে আছেন, খুবই ইম্পর্টেন্ট দুটা রোলে ওনারা আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। এবং তার সঙ্গে একটু বলতে চাই, যারা এই মুহূর্তে দেখছেন, বিকাশ রকেট কার্ড, যে কোনো ধরনের মোড দিয়ে কিন্তু আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। আর কনফিডেন্স গ্রুপের কথা যেটা বলছিলাম, যে ওনাদেরকে ইন্ট্রোডিউস করার আগে আমি কনফিডেন্স গ্রুপ নিয়ে একটু বলতে চাই যে কনফিডেন্স গ্রুপ কিন্তু 4 বন্ধু মিলে 1991 সালে তাদের যাত্রাটা শুরু হয়। এবং তারা কিন্তু প্রথম প্রাইভেট সেক্টর সিমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং সেভাবেই আসলে তারা আস্তে আস্তে করে এগিয়ে এসেছে। এবং পেছনে আর ফিরে তাকাতে হয়নি তাদেরকে, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে তাদের কন্ট্রিবিউশন আছে: ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রেলেভেন্ট ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ পাওয়ার, টেলিকমিউনিকেশন, পাওয়ার জেনারেশন এবং পেইন্ট প্রোডাকশন। এগুলো খাতে আসলে কনফিডেন্স গ্রুপের আছে, এবং দ্য লেগেসি ডেফিনেটলি কন্টিনিউস। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এখনো আজ অব্দি তারা কিন্তু ধরে রেখেছে তাদের স্টেটাস, হুইচ ইজ দি লার্জেস্ট অ্যান্ড প্রিমিনেন্ট কংগ্লোমারেট ইন বাংলাদেশ। তো আমার সঙ্গে যিনি একটু পরে এসে অ্যাকচুয়ালি তারা দুজনে চলে আসছেন, তো প্রথমে আমি যাকে নিব, যাকে ডাকবো এই মুহূর্তে এবং আমরা তার সঙ্গে আলাপ করব, সেই মানুষটা হচ্ছেন গিয়ে মিস্টার ইমরান করিম। এবং ইমরান করিমকে আমি যদি একটু ইন্ট্রোডিউস করে দেই, ইন্ট্রোডিউস করার আগে আমি আমার মনে হয় আমার কলটা অ্যাক্টিভ করে ফেলি, সো দ্যাট উনি আমাদেরকে জয়েন করে ফেলতে পারেন। মিস্টার ইমরান করিম ইজ দি ভাইস চেয়ারম্যান ফর কনফিডেন্স গ্রুপ, অ্যান্ড এর সঙ্গে উনি হচ্ছেন গিয়ে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, যেটাকে বলে হচ্ছে গিয়ে BIPPA। তো ইমরান ভাইয়ের অডিওটা জয়েন, ইমরান ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। Assalamu alaikum. Thank you so much for joining us, এবং thank you so much first of all for your contribution to সাকিব আল হাসান ফাউন্ডেশন। আমাদের সঙ্গে সাকিব আল হাসান স্বয়ং আছেন, প্লিজ হ্যাভ আ চ্যাট। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি ভালো আছেন? আমি জানি না ভাই, ওয়াই। থ্যাংক ইউ আপনার কন্ট্রিবিউশনের জন্য। আপনার সাথে তো মাঝে মাঝে অবশ্যই কথা হয়, বাট থ্যাংক ইউ। এরকম বিপদের মুহূর্তে আসলে আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমার মনে হয় যে তাহলেই কেবল আমরা এই বিপদ থেকে ওভারকাম করতে পারবো। জি, আপনার সঙ্গে আমি একমত। আসলে আমরা আসলে তো এই প্রতি, আমার মনে হয় না আমরা কেউ কখনো চিন্তা করেছি যে আমাদের জীবদ্দশায় এরকম কোনো ঘটনা আমরা দেখবো। সেটাই সেটাই একদমই। এবং ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমরা কেউ চিন্তাই করি নাই এবং আপনারা অনেকটাই ব্যস্ত সময় কাটান, দ্য রোল দ্যাট সাজেস্ট, আই এম শিওর অনেক কাজ থাকে সব সময়, তো এই যে একটা অবসর সময় কিংবা এই যে কোয়ারেন্টাইন হিসেবে আছেন, এই পুরো সিচুয়েশনে কিভাবে আপনি সময় কাটাচ্ছেন আমাদেরকে যদি একটু বলতেন। আসলে বাসায় আছি। We are all supposed to stay home, so there's Yes. I don't think at a stretch এরকম এক সময় একই মানে এক নাগারে এই পরিমাণ সময় বাসায় কখনো ছিলাম বলে আমার মনে পড়ে না। আমার মনে পড়ে না আসলে।
তো spending time with my children, wife, talking to my parents, brothers and all, but আপনার এই কিছু বই টই পড়া মাঝে মাঝে। আর তবে মনটা তো জেনারেলি খুব বিক্ষিপ্ত থাকে, খুব বেশি সময় আসলে বই টই পড়ার জন্য ব্যয় করতে পারি না, কারণ যখন দেখা যায় যে একটা বই পড়াটা রিদেমে এসছি, তখনই একটি হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসলো অমুক জায়গায় এটা হয়েছে, কিংবা ওখানে ডেথ রেটটা এত, কিংবা বাংলাদেশে আজকে এরকম মানুষ মারা গিয়েছে, কিংবা এই পরিমাণ নতুন করোনা আক্রান্ত হয়েছে। এগুলো শোনার পর আবার মনটা আবার বিক্ষিপ্ত হয়ে যায়। এই আপনার মনে করেন এই in times of most distress, human beings resort to religion or walk away from religion, either of the two. কারো কারোর জন্য এটা একদম পুরোপুরি খুব রিলিজিয়ন মুখী হয়, কারো কারোর জন্য একদম রিলিজিয়ন বিমুখ হয়ে যায়। তো ফরচুনেটলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ কাইন্ড, আমার জন্য এটা রিলিজিয়ন মুখী হয়েছে। আগে থেকে কিছুটা প্র্যাকটিস ছিল ব্যাপারে, কোরআন শরীফ কিছু করছি, রাত্রেবেলা ঘুমানোর আগে সেগুলো কিছুটা পড়া হচ্ছে, এগুলোই এভাবে সময় কাটছে আর কি, ছাড়া আর কিছু নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি এবার যদি একটু আমাদের কন্ট্রিবিউশনে আসি, ডোনেশনের কন্ট্রিবিউশনে, ইউ গাইস কেম অন বোর্ড উইথ a donation for purchasing testing kits. তো the whole thought process, if you could tell us the story behind it, মানে এখানে তো অনেক ভাবে আপনি আপনারা আসতে পারতেন, টেস্টিং কিটস এর বিষয়টা কেন আসলো যদি বলতেন। আমরা আসলে প্রথমে to be very frank, আমার একজন আত্মীয় আছেন, I have to name him. His name is Zahin. He is a promoter of Kazi Farms. তো একদিন হঠাৎ করে, I think it was in late February or early March, he texted me one day that আমরা ওই তারা বোধহয় নিজের উদ্যোগে কিছু পিপিই, মানে they thought that protecting the frontline workers was a very important and খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ওই সময় ছিল। তখন তো পিপি নিয়ে, এখন তো মোটামুটি পিপি এর একটা খুব সাফিসিয়েন্ট স্টক বিল্ড আপ হয়ে গিয়েছে, যে মার্চ মাসের শুরুর দিকে এরকম ছিল না। তো ইনিশিয়ালি he texted me that he told me that he is doing these things and these are the sources that where he is getting the PPEs from. ওকে। তখন মানে সামথিং ওই সময়ে ও শুরু করলো, আমরাও শুরু করলাম, and he gave me a bit of a head start. And then আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউস অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন আমি প্রেসিডেন্ট। তো সেই সূত্রে আমরা আরো কিছু পিপি আমাদের মেম্বার কোম্পানিদের কাছ থেকে জোগাড় করলাম। আমরা এই পর্যন্ত প্রায় 20,000 পিপি নিজেরা এবং আপনার আমাদের বিভিন্ন মেম্বার কোম্পানির মাধ্যমে সরকারের বিভিন্ন হাসপাতালে দিয়েছি, ডাক্তারদেরকে দিয়েছি, পুলিশকে দিয়েছি। তো ওইখান থেকে স্বাভাবিকভাবে you start to think যে পিপির পরের স্টেপটা কি। ন্যাচারালি ইটস টেস্টিং। পৃথিবীতে এখন সবাই যেটা বলছে ফ্রন্টলাইন ওয়ার্ক, এই যে আপনাকে যদি আসলে এই জিনিসটার তো কোনো সুনির্দিষ্ট চিকিৎসা কিংবা কোনো ভ্যাকসিনেশন এখনো ডেভেলপড হয়নি। সোশ্যাল ডিস্টেন্সিং অর অ্যাডহক রেমেডিয়াল মেজার্স নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আসলে আপনার এই যে করোনা কিংবা কোভিড-19 এর অ্যাকচুয়াল ব্যাপ্তিটা কোনো একটা দেশে কত, সেটার জন্য তো সে টেস্ট করা ছাড়া কোনো বিকল্প নাই। রাইট। সেক্ষেত্রে তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে আসলে আরো টেস্টিং কিট করা যায়। আমরা নিজেদের উদ্যোগে কিছু টেস্টিং কিটস আমদানি করছি। তখন Shakib, we know Shakib from other sources. We have engaged with Shakib, and when Shakib, his foundation, we saw his foundation was trying to do something in testing kits as well. আমরা তখন চিন্তা করলাম, why not? It also goes right with our philosophy. আমরা কিন্তু এটা ছাড়া আরো প্রায় 25,000 কিট, টেস্টিং কিট আমরা আনছি। এটা আমরা এনে হয়তো আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা নিয়ে আসবো। তো সেভাবেই আসলে এখান তো যে যার পর্যায় থেকে যা করা যায়। আমরা তো আসলে ডাক্তার না। I'm sure Shakib is also feeling that had he been a doctor, he would have been a frontline doctor right now. নিশ্চয়ই অবশ্যই এরকম আমাদের পক্ষে থেকে আসা, যেহেতু আমাদের পক্ষ থেকে দূর থেকে দেখা ছাড়া করার কিছু নাই, শুধুমাত্র আমরা অর্থ, গায়ে গতরে দৌড়ঝাঁপ, খাটাখাটনি, এগুলোই কিছু করতে পারি, বেশি কিছু করতে পারি। ভাই আমি যদি একটু অ্যাড করি, এখানে হচ্ছে যে মানে আমি যেহেতু যুদ্ধের সময় হইনি এবং এই গল্প শুনেছি শুধু, মানে যারা যুদ্ধ করতে পারেনি, পেছন থেকে খাবার দিয়ে, কাপড় দিয়ে, কোনো ইনফরমেশন দিয়ে, কোনো একটা নিউজ দিয়ে, কোনো একটা মানে যে কোনো ভাবে যারা পেছন থেকে হেল্প করেছে, আসলে আমরা যদি ওই জায়গাটা থেকে হেল্প করতে পারি,
আমার কাছে মনে হয় যারা সামনের দিকে যোদ্ধা তারা অনেক ভালোভাবে এই যুদ্ধে জয়ী হতে পারবে। মানে আমি যদি একটু জাস্ট মেলাতে চাই আর কি যুদ্ধের সাথে এটাকে। অ্যাবসলিউটলি ইউ কারেক্ট। আমার মনে হয় আপনি একদমই ঠিক বলেছেন এটা। আপনার সবাই হয়তো মানে উই ডোন্ট হ্যাভ দ্য ট্রেনিং সো উই ক্যানট বি আ ফ্রন্ট লাইন ওয়ার্কার ফ্রন্ট লাইন, জি জি বাট যে যেখান জি আমাদের জন্য আমরা আমাদের পক্ষে যা যা করা সম্ভব, যা যা করা যায় এবং যা যা করা এবং আমাদের জীবনে এরকম ভাবে দেশের মানুষের পাশে আসার সুযোগ আর কখনোই হবে না। এটা কোনো বন্যা নয়, এটা কোনো মানে এটা কোনো বন্যা নয়, এটা কোনো সাইক্লোন নয়, এটা কোনো টর্নেডো না যে এসছে 2 মাসের একটা এফেক্ট চলে যাবে। আসলে আমরা জানি না এটা কি হচ্ছে, কিভাবে এটা সমাধান হবে। এরকম একটা এবং এটার এফেক্টও কত দূর পর্যন্ত যাবে এটাও আমরা জানি না আসলে। এরকম অনিশ্চয়তার মধ্যে যে যার পক্ষ থেকে যা করা দরকার তাই করতে হবে এবং আই বিলিভ যে একা কোনো কিছু করার চেয়ে সম্মিলিত হবে করার মধ্যে একটা আনন্দ আছে এবং সেটার মধ্যে একজন আরেকজনের কাছে কাছাকাছি যাওয়া যায় and we start to build bonds which is also very important during this time. ডেফিনেটলি। এবং এই মুহূর্তে আমি একটু বলতে চাই যে আমাদেরকে সিঙ্গার ভাবনা করিম এই মুহূর্তে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে 50,000 টাকার একটি ডোনেশন দিয়েছেন। ওয়ারফেজের একজন অসাধারণ মেম্বার তিনি, এবং থ্যাংক ইউ সো মাচ। একটু থ্যাংক ইউ, ধন্যবাদ না বললেই নয়। সাকিব ভাই, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? জি অবশ্যই থ্যাংক ইউ আপনার এই কন্ট্রিবিউশনের জন্য। আশা করি আপনার মতো আরো অনেকেই এরকম কন্ট্রিবিউট করবেন এই ফাউন্ডেশনে এবং অন্যান্য যেভাবে যে পারেন। আমি বলছি না যে সবসময় এখানেই কন্ট্রিবিউট করতে হবে, আসলে যে যেভাবে পারেন আসলে আমাদের সবার। ইমরান ভাই যেটা মাত্রই বলছিল যে যে যার যার জায়গা থেকে যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আসলে তাহলে কেবল এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। এবং এই একটা কথা কিন্তু মানে সবাই বলছে যে আমাদের সবার কন্ট্রিবিউশন আসলে দরকার আছে, সেটা যা যা জায়গা থেকে আসলে। কারণ ইমরান ভাই মানে খুবই রাইটলি যেটা বললো যে আমরা জানি না এর এফেক্ট আসলে কোথায় গিয়ে থামবে কিংবা শেষ হবে। তো আমরা যদি এক না থাকি এবং এই একটা জায়গা যেটা আমরা হয়তো আমাদের লাইফ টাইমে আর পাবো না এরকম এক হয়ে একটা কাজ করার, মানে আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি যে সবাই আমরা যে এক এটার একটা প্রমাণ দেওয়ার এটাই একটা বড় সময়। সো থ্যাংক ইউ আপনার কন্ট্রিবিউশনের জন্য এবং অন্য আরো যারা কন্ট্রিবিউট করতে চান অবশ্যই করতে পারেন এবং আমরা এনশিওর করব যে আপনাদের এই ডোনেশনটা যেন একদম প্রপার আমরা ইউটিলাইজ করি এবং একদম প্রয়োজনীয় মানুষদের কাছে এই জিনিসগুলো যেন পৌঁছায়। অবশ্যই। এবং যেমনটা সবাই যুদ্ধের কথা দুজনেই মেনশন করলেন, আমার মনে হয় যে আমরা হচ্ছে একটা সেক্টর এবং যারা অন্য খাতে হেল্প করছে তারা একটা সেক্টর, এবং আমরা সকলেই একটা সহযোদ্ধা এবং সবাই মিলে আমরা যুদ্ধটার একটা জয় ডেফিনেটলি চাই। এবং আমাদের সঙ্গে সেই যুদ্ধে সহযোদ্ধা হিসেবে যোগ দিতে আপনি আমাদেরকে ডোনেট করতে পারেন www.sahfbd.com। সেখানে গিয়ে আপনি ডোনেট করতে পারেন, অনেক অপশনস আছে সেখানে, আপনি যেভাবে চান আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ওভার টু ইমরান ভাই, আমি আপনাকে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাই যে এই কোলাবোরেশন ছাড়া কনফিডেন্স গ্রুপ অ্যাজ এ কনগ্লোমারেট কিভাবে করে সেফটি এবং সিকিউরিটি তাদের এমপ্লয়ীদের এনশিওর করছে, এবং রেলেভেন্ট সেক্টর যেটা আপনারা যে সেক্টরে আসলে আপনাদের বিস্তার, সেই ক্ষেত্রে আপনারা কি কি করছেন, বা একটু আগে টেস্টিং কিটের কথা বলছিলেন, এছাড়া আর কিছু ইনফরমেশন ইফ ইউ কুড গিভ আস। মানে আমরা যদি আমি বলেছি আপনাকে আমরা ওই বিভিন্ন জায়গায় পিপি দেওয়ার চেষ্টা করেছি, কিট দিচ্ছি। আমাদের কোম্পানির I'm blessed with a lot of good employees and I think they are full of heart as well. তারা তাদের নিজেদের অবস্থান থেকে আমরা কিন্তু আসলে আমাদের কোনো শ্রমিকদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি, আমাদের কর্মচারী এবং শ্রমিকদের সবাই সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি বেতন নিয়ে তাদের চিন্তা ভাবনা করার খুব একটা প্রয়োজন নেই। যদি আমরা কিছু মানে মালিক পক্ষ যদি ডাল ভাত খায় শ্রমিকরা খেতে পারে, অসুবিধা নেই। তো যতদিন পর্যন্ত চালিয়ে নেওয়া যায় আমরা নেব, যখন পারবো না তখন দেখা যাবে। এই মেসেজটি আসলে আমরা ছুটির আগেই আমরা সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি এমপ্লয়িকে দিয়ে দিয়েছিলাম। তো সেদিক দিয়ে হয়তো আমাদের এমপ্লয়িরা খুব একটা অর্থকষ্টে ভোগার কারণ নেই, কারণ তারা স্বাভাবিকভাবে তাদের বেতন ফ্যাক্টরিগুলো চলুক কিংবা না চলুক, আমাদের অন্যান্য যে সমস্ত এস্টাবলিশমেন্ট সার্ভিস সেক্টর যেগুলো সব চলুক কিংবা না চলুক বেতন তারা পেয়ে যাবে।
এখানে আপনি আরেকটা প্রশ্ন আমাদের যেটা বলছিলাম যে আমাদের যে এমপ্লয়িরা যারা আছেন তারা নিজেরাও তাদের নিজের উদ্যোগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যে সমস্ত জায়গায় আমাদের ফ্যাক্টরি গুলো আছে কিংবা আমাদের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে কিংবা অন্যান্য স্ট্যাবলিশমেন্ট গুলো আছে, তারা সেখানকার তারা নিজেরাই ডকেট করে নিয়েছেন যে আশেপাশে এলাকার মানুষগুলোর কারা কারা মানে হু অ্যাকচুয়ালি নিড সাপোর্ট, তাদেরকে তারা নিজেদের বেতন থেকে তারা তাদেরকে কিছুটা রিলিফ প্রদান করেছেন। আমরা করছি আমাদের অবস্থান থেকে, কোম্পানির পক্ষ থেকে অনেক কিছুই করা সহজ, কিন্তু আমি এই জিনিসটা সুনির্দিষ্ট হয়ে বলতে চাই যে বিকজ ইটস আই এম ভেরি হ্যাপি দ্যাট লাইক আই সেড দ্যাট আমরা আসলে কোনো কিছু একা করার চাইতে একসঙ্গে জেতার মজাই আলাদা। আই ওয়াজ নেভার আমি হয়তো কোনো সময় একা লং টেনিস ভালো খেলতে পারতাম না, ক্রিকেট হয়তো ভালো খেলতে পারতাম, কারণ 11 জন জেতা আর একজন জেতার মধ্যে একটা মজা আলাদা। অবশ্যই মানে আমি খুবই রিলেট করতে পারি ক্রিকেটের সাথে এটা, যে ম্যাচটাতে স্পেশালি আমরা বেশি প্লেয়াররা কন্ট্রিবিউট করি, অলমোস্ট সবাই কন্ট্রিবিউট করি এবং সবার কন্ট্রিবিউশনে যখন আমরা একটা ম্যাচ জিতি, আসলে এটা থেকে স্যাটিসফাইং ব্যাপার আর হতেই পারে না, মানে রাদার দেন একজন কিংবা দুইজনের কন্ট্রিবিউশনে আমরা ম্যাচ জেতার থেকে। তো আমার কাছে মনে হয় আপনি যেটা মানে খুবই রাইটলি বললেন যে আমাদের এই যে একটা বড় অপরচুনিটিজ, এটা যেন আমরা মিস না করি, যে সবাই মিলে জেতার এই সুযোগটা যেন আমরা সবাই নেই। তো উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা আমাদের এমপ্লয়ীদের জন্য মানে আপনি কি অফিস বর্তমানে কি কিভাবে ফিউচারে, আমি ফিউচারটা একটু জানতে চাচ্ছিলাম যে বিকজ অফ দিস হোল সিচুয়েশন অনেক আনএমপ্লয়মেন্ট আসলে ক্রিয়েট হবে, প্লাস যদি ফিউচারে আপনাদের এমপ্লয়মেন্টের স্ক্রিনটা কি, যদি সেটা আমাদেরকে একটু বলতেন। যে আপনারা অলরেডি বলছেন যে আপনি আসলে সবাইকে দিয়েছেন, মানে আপনাদের এমপ্লয়িরা অলরেডি দে আর গেটিং দ্য পেমেন্ট, এবং ফিউচারে আসলে জব থেকে ছাঁটাই বা এই ভয়টা আসলে সকলেই পাচ্ছে যে বিজনেস গুলো কি করবে না করবে, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমরা মানে আমি আমাদের যারা বোর্ড মেম্বার যারা আছেন কিংবা আমাদের ম্যানেজিং ডিরেক্টররা যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমাদের অভিমত হচ্ছে যে আমরা এ পর্যায়ে আসলে ছাঁটাইয়ের দিকে আমরা যেতে চাই না। We'll make sure that everybody, including the smallest paid contractual labor is also kept under employment, so that মানে আমাদের কোনো লোক যে মার্চ মাস পর্যন্ত আমাদের এখানে কাজ করেছে, সে এপ্রিল মে মাসে গিয়ে কিংবা তার পরবর্তী কোনো সময় আশেপাশে হয়তো একটা ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করবে, যেহেতু তার বাসায় খাওয়া নাই, এটা আসলে আমাদের কাছে কোনো গ্রহণযোগ্য ফিলসফি না। তো যেটা আমি আগে বলেছি, হয়তো তারা এদিক দিয়ে আমরা হয়তো তারা সেই ব্যাপারে তারা আমাদেরকে বিশ্বাস করে, এজন্য আমাদের এমপ্লয়ীদের মধ্যে হয়তো এই কমফোর্ট লেভেলটা আছে এবং যেজন্য হয়তো তারা নিজেদের বেতন স্যাক্রিফাইস করে আশেপাশের মানুষকে তারা সাহায্য করতে পারছে, সেই চিন্তা তারা করে। কিন্তু ভবিষ্যতের কথা আপনি যেটা বললেন সেটা আসলে এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আপনারা যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট দেখেন, তারা বলেছে যে 2020 সালে বাংলাদেশের গ্রোথ রেট হবে 2 থেকে 3%-এর বেশি না। IMF এর একটা রিপোর্ট আছে, সেখানে তারা বলেছে 2020 সালে বাংলাদেশের গ্রোথ রেট হবে 2 থেকে 3%-এর বেশি। ADB-র আবার একটা রিপোর্ট আছে, তারা বলেছে বাংলাদেশের গ্রোথ রেট 6%-এর বেশি হতে পারে, কিন্তু যদি আবার এই আপনার এই করোনা ভাইরাসের প্রকোপটা যদি অনেক লম্বা সময় ধরে থাকে তাহলে গ্রোথ রেট ফল। 2021 সালে আসলে গ্রোথ রেটটা কেমন হবে সেটা নিয়েও বিভিন্ন এই ধরনের ডেভেলপমেন্ট ব্যাংকদের ভিন্ন ভিন্ন মতবাদ আছে। ওয়ার্ল্ড ব্যাংকের সবচেয়ে নিম্ন মতবাদ বাংলাদেশ অবস্থান সবচেয়ে সবচেয়ে কম গ্রোথ রেট হবে এরকম তাদের অবস্থান, IMF এর সবচেয়ে বেটার, এন্ড ADB মাঝখানে অবস্থান করছে। তো এরকম একটা অবস্থানে আসলে সুনির্দিষ্ট হয়ে বলা যে আমরা কিভাবে আগাবো এটা খুবই ডিফিকাল্ট। বাট আমরা যেটা মনে করি, আমি আগে যেটা বলেছি যে মানে we will try to adopt the most reasonable measures that is practically possible to ensure the safety of our workers as soon as the office starts, whenever it starts. And we do not want to go into employee layoff or that sort of retrenchment at this point. Right. Feel that we can continue. And if office starts or work starts progressively properly from June onwards, we expect that there will be some other
ইন্টারমিটেন্ট লকডাউনস অলসো হতে পারে। এই কারণটা যদি আপনারা ফলো করেন দেখবেন যে একটু বাড়তে পারে, আবার কমতেও পারে, আবার একটা জি জি লকডাউন জি হতে পারে। জি 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 আমরা মনে করি যে হয়তো কিছুটা আমাদের গ্রোথ রেটে কম আসবে, কিন্তু দেখা যাক যতদূর পর্যন্ত আগানো যায়। আসলে সুনির্দিষ্টভাবে ব্যাপারটা উত্তর এই মুহূর্তে দেখা খুব ডিফিকাল্ট। ডেফিনেটলি। আমার ধারণা যতটুকু বাট ভাই আমাদের সুনির্দিষ্ট সঙ্গে না হলেও আমার মনে হয় যে আপনি যতটুকু বলেছেন ততটুকুতেই আপনার এমপ্লয়িরা অনেক বেশি মানে আস্থা ফিল করবে এবং কনফিডেন্ট ফিল করবে। এবং আমি শিওর যে এরকম আপনাদের মতো অন্যান্য যারাও আছে বাংলাদেশে তাদের সেক্টরেও তারা যেন এরকম ভাবে কনফিডেন্সটা দিতে পারে তাদের এমপ্লয়ীদেরকে, যেন তারা এই বিপদের মুহূর্তে অন্তত ভেঙে না পড়ে, অন্তত সাহস রাখতে পারে যে না, আমাদের মাথার উপরে এমন কেউ আছে যারা আমাদের টেক কেয়ার করবে ওই টাইমে, কিংবা আমাদের এই বিপদের সময় তাদের হেল্পটা পাবো। সো থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক থ্যাংক ইউ ইউ ইমরান ভাই ফর জয়নিং আস। থ্যাংক ইউ ইমরান ভাই। আর কনফিডেন্স গ্রুপকে আবার আসলে থ্যাংক ইউ জানাতেই হয়, কারণ তারাই ফার্স্ট যারা এই এই আমার ফাউন্ডেশনের সাথে যুক্ত হয় এবং কন্ট্রিবিউশন করে। এবং আমার মনে হয় যে ইমরান ভাই যেটা বলেছে যে মানে আমাদের পরিচয় অন্য একটা মাধ্যম দিয়ে, বাট এখন আমরা ইটস লাইক মোর অফ এ ফ্যামিলি যারা একসাথে কাজ করতে পছন্দ করি। এবং ইমরান ভাই যেটা বললো আমার মনে হয় যে এই মেসেজটা সবার কাছেও যাওয়া খুবই জরুরি, যে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি তাহলেই কেবল আমাদের জন্য বেস্ট পসিবল রেজাল্টটা পাওয়া সম্ভব। Anyway, thank you so much Imran bhai once again for joining us. I'll be disconnecting থ্যাংক the ইউ, call now. Yeah, থ্যাংক thank ইউ সো you. মাচ। ভালো থাকবেন, ভালো থাকবেন। অলরাইট, সো আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন এখনো, এইটা সবচেয়ে দীর্ঘতম লাইভ সাকিব আল হাসান নিজে ছিলেন। ভাইয়া এত আপনাকে দেখে মনে হচ্ছে বেশ টায়ার্ড আপনি, তবে ইয়াস একটা মাইলস্টোন বলা যেতে পারে আজকের এই লাইভটা। দীর্ঘ একটা সময় ধরে আমরা লাইভ, এবং আমাদেরকে আপনি প্রতিনিয়ত ডোনেট করছেন, এখনো করতে থাকেন, which is www.sahfbd.com। এই ওয়েবসাইটে গেলেই আপনি ডোনেশন করতে পারবেন, এবং আমাদের যে ফাউন্ডেশনের পেজটা আছে সেখানে চোখ রাখবেন। এটা আমি বলছিলাম, এটা আমাদের প্রথম দফার একটা ম্যারাথন বা ভিডিওথন। তো এই ভিডিওথন কিন্তু আমাদের কন্টিনিউ হবে ইন দ্য কামিং ডেজ অ্যাজ ওয়েল। সো আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই সপ্তাহের আগামী দিনগুলোতে, কিংবা এই মাসের, কিংবা এই সময়ে পুরো সিচুয়েশনটাকে ডিল করার জন্যই কিন্তু আমরা আবারও আসবো। আমাদের পেজটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার ডেফিনেটলি করতে ভুলবেন না। তো সাকিব ভাই আমাদের সঙ্গে কিছুক্ষণ পর আরো একজন জয়েন করবেন, তার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনেকেই আসলে অনেক হ্যাঁ, জাস্ট প্রশ্ন করার আগে জাস্ট একটা মিনিট আমি আমার পরিচিত একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে ধন্যবাদ দিতে চাই। এস ম্যানেজমেন্ট কোম্পানি যারা আমাদের কে কন্ট্রিবিউট করেছে আমাদের জি। ফাউন্ডেশনে, তাদের মাধ্যমে অলরেডি আমরা প্রায় 750 বোধহয় খাদ্য সামগ্রী দিতে পেরেছি 750 পরিবারকে। এবং রোজার ভেতরে হয়তো আরো এরকম 750 পরিবারকে খাদ্য সামগ্রী দিতে পারবো, কিংবা ব্যবস্থা করতে পারবো, উপহার দিতে পারবো বলে মনে করি আমি। সো আমি ধন্যবাদ জানাতে চাই এস স্পোর্টস ম্যানেজমেন্টকে, যারা এই কন্ট্রিবিউশনটা করেছে আমাদের এই ফাউন্ডেশনে। এছাড়াও আরেকজনও কন্ট্রিবিউশন করেছে, উনি আমাদের মাগুরারি লোকাল। সো ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি কন্ট্রিবিউশন করেছে ওনার জায়গা থেকেও। সো ওনাকেও ধন্যবাদ। জি, আমার হোসেন ভাই। সো উনি আমাদের মাগুরারই লোক। সো ওনাকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই ওনার এই কন্ট্রিবিউশনের জন্য। এবং আরো যারা কন্ট্রিবিউশন করছেন কিংবা দোয়া করছেন যেন অন্য মানুষরা কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই। এবং একটা জিনিস যেটা মিশন সেভ বাংলাদেশ নিয়ে যদি কিছুটা বলতে চান সাকিব ভাই। আমার কাছে মনে হয় তো তারা অ্যামেজিং একটা দায়িত্ব পালন করছে এই টাইমে। আসলে তারাও কিন্তু ফ্রন্ট লাইনের যোদ্ধাই বলা যায়, কারণ মানে আমি যে বাইরে বের হচ্ছি, আমি যে কোনো ভাইরাস নিয়ে ফিরছি না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাট এর ভেতরও তারা এইরকম কাজগুলো করছে, মানুষের কাছে যাচ্ছে, তাদের সাহায্য করার চেষ্টা করছে যেভাবে পারছে বিভিন্ন ওয়েতে। সো তাদেরকে আমি মানে মনের ভেতর থেকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা এরকম ভালো একটা কাজ করছে, এবং তাদের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেও আনন্দিত এবং গর্বিত। আমার কাজটা আসলে অনেক ইজি হয়ে গিয়েছে আসলে তাদের জন্য, যে তাদের এই সাপোর্টটার কারণে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চেষ্টা করব যে আমার জায়গা থেকে যত বেশি সাপোর্ট দিতে পারি তাদেরকে।
অবশ্যই। এবং আমি আরেকটু বলতে চাই যে সাহায্য শুধু সাকিব আল হাসান ফাউন্ডেশনকে নয়, সাহায্য করুন আপনার নেইবারকে, আপনার প্রতিবেশীকে, যে হয়তো সংকোচের কারণে বলতে পারছে না তার প্রয়োজন হতে পারে হ্যাঁ, তার জাস্ট এই এই সময়টাতে এই এই জিনিসগুলোটাই খুব ইম্পর্টেন্ট। মানে এমন না যে সব এখানেই ডোনেশন দিতে হবে কিংবা করতে হবে। যেটা হচ্ছে যে জাস্ট পাশের বাসার মানুষটা ভালো আছে কিনা, ঠিক আছে কিনা সবকিছু, যদি আপনার অবস্থা থাকে ওরকম, জাস্ট একটু খবরটা নেয়া। আমাদের জি তো মানে আমাদের, আমি শিওর আমাদের প্রতিটা ধর্মে এরকম আছে যে পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, আত্মীয় স্বজনদের একটু খোঁজ খবর নেয়া। সো জাস্ট একটু যদি খোঁজ খবর নিয়ে তাদের যদি কারো কোনো দরকার থাকে, কারো কোনো প্রয়োজন থাকে, সামান্যতম হেল্প ওই সময়টাতে আসলে তারা সারা জীবন মনে রাখবে। আসলে বিপদের সময় যারা বন্ধুর মতো বা কাজ করে কিংবা সাহায্য সহযোগিতা করে, তাদের কিন্তু এই কথাগুলো মনে থাকে সারা জীবন। সো এটা আমাদের জন্য একটা অপরচুনিটিজ। আমার কাছে মনে হয় যারা আমরা, আমি বারবার বলছি, যারা আমরা প্রিভিলেজ আছি তাদের জন্য একটা অপরচুনিটিজ যে এরকম একটা নিজের জন্য স্যাটিসফাইং একটা কাজ করার, যে হ্যাঁ না, আমি এরকম একটা বিপদের টাইমে আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউশন করতে পেরেছি। আমি বলছি না যে এটা টাকাই হতে হবে, ইট ক্যান বি এনিথিং। একটা ফোন কল একটা মানুষের জন্য আসলে অনেক বড় কন্ট্রিবিউশন হতে পারে। মানসিক অবশ্যই। ভাবে সাহস দেওয়াটাও একটা বড় কন্ট্রিবিউশন হতে পারে। তো যার যার জায়গা থেকে আমার মনে হয় যদি সাহায্য করে এইভাবে, আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব। অবশ্যই। এবং আমি একটু কিছু মেসেজ করতে চাই। মোহাম্মদ জুবেদ বলছেন যে রাকিব ভাই প্লিজ আমাদেরকে একটু জানান যে আপনার এই চ্যারিটিটা কি লং টার্ম নাকি শর্ট টার্ম, এবং না না, অবশ্যই লং টার্ম। এটা আসলে আমি যেটা বললাম যে এটা আসলে ফর্ম করেই করা, এমন না যে মানে জাস্ট একটা বললাম যে না আমার ফাউন্ডেশন একটা আছে। তো এটা রাইট। আসলে ফর্ম করেই করা, এবং এটা আসলে লাস্ট ইয়ার করা হয়েছিল। আহ আমার যেটা ইচ্ছা ছিল, আমি বলেছি যে এটা মেইনলি তো স্পোর্টস বেসড, সাথে এডুকেশন এবং হেলথ। সো ইচ্ছা ছিল যে স্পোর্টস বেসড কিছু দিয়েই শুরু করা, জি। বাট সিচুয়েশনের কারণে এটা হয়নি। আর এখন যেহেতু এই সিচুয়েশনটা রেইজ করেছে, সো এখন আমরা এটা নিয়ে ফোকাস করছি। বাট এটা অবশ্যই লং টার্ম, এবং ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি এটা নিয়ে ভালো কিছু করারই প্ল্যান আছে এবং থাকবে, এবং ইনশাআল্লাহ। আশা করি যেন এটাতে আমি সাকসেসফুল হতে পারি। অবশ্যই। এবং সবাই, আপনি সবাইকে একটা থ্যাংক ইউ সাকিব ভাই দিয়ে দেন। সবাই আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করছে। থ্যাংক ইউ। আমিও অনবরত। চাই যেন আপনারা যারা দেখছেন, শুধু যারা দেখছেন না, সবাই যেন পৃথিবীর যে যে প্রান্তেই আছেন তারা যেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই বিপদ থেকে তাড়াতাড়ি আমরা যেন সবাই মুক্তি পাই, সেজন্য আমিও দোয়া করছি। এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছেন। আমাদেরকে ডোনেট করতে পারেন। ডোনেট করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন আমাদের যে ওয়েবসাইট, which is www.sahfbd.com। সেখানে গেলে আপনি ডোনেট করতে পারছেন আমাদেরকে। এবং আমরা প্রতিনিয়ত বলছি যে শুধু আমাদেরকে নয়, যেখানে আপনি মনে করছেন প্রয়োজন, এবং সেটা শুধু অর্থ দিয়ে না, সেটা কারো পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা, যে কোনো ভাবে আপনি কিন্তু সেটা করবেন। এটাই সময়, একটা যুদ্ধের সময়ে মতো যদি আমরা দেখি, ভাইয়া বলছিলেন আমরা প্রত্যেকেই কিন্তু সহযোদ্ধা, এবং আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা যারা পারি তারা অবশ্যই কিন্তু সাহায্য করব। এবং যাদের যদি আপনি মনে করছেন না আমি তো আসলে আমার পক্ষে সম্ভব না, তাহলে আমার মনে হয় আপনি বাড়িতে থেকে বাড়ির প্রত্যেকটা মানুষকে একসাথে রেখে কিন্তু আপনি এই যুদ্ধে জয়ী হতে পারেন এবং কন্ট্রিবিউট করতে পারেন। তো আরেকটা বিষয়, একটু সাকিব ভাই আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরেই আসলে তারিকুল ভাই আছেন। তারিক ভাই হচ্ছেন গিয়ে কনফিডেন্স গ্রুপে তিনি কর্মরত, এবং পুরো বিষয়টা কিন্তু আমাদের উনি দেখেছেন। উনি চিফ এইচআর এবং কর্পোরেট কমিউনিকেশন অফিসার। আমরা ছোট্ট করে ভাইয়াকে যদি একটু নিয়ে আসি এবং ওনার সঙ্গে একটু আলাপ করি। জি, অবশ্যই। I'll be joining তারিক ভাই। তারিক ভাই জয়েন করতে করতে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আপনি কিন্তু চাইলেই চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে, which is www.sahfbd.com। সেখানে গিয়ে আপনি আমাদেরকে ডোনেট করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। জি। এবং আপনারা কেমন আছেন? আমরা সবাই এখন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এরকম একটা লম্বা সময় ধরে আপনাদের সকলের সঙ্গে আমরা আলাপ করছি, এবং আমাদের পুরো দেশের বাইরে থেকে যে সবখান থেকে সবাই আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে মেসেজেস শুভকামনা পাঠাচ্ছেন। তো ভাইয়া আপনার সঙ্গে আমি একটু যে প্রশ্নগুলো করছি তার আগে আপনারা একটু হাই হ্যালো করে নেন সাকিব ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার তারিক ভাই। জি জি। তারিক ভাই, আপনি কিন্তু প্রথম থেকেই পুরো জিনিসটা নিয়ে আমাদের সঙ্গে অন গ্রাউন্ডে কাজ করছিলেন, মানে কিভাবে পুরো জি জিনিসটা হতে পারে অল অফ দ্যাট। তো এই পুরো উদ্যোগে আপনার
কি কি মনে হচ্ছে আমরা কতদূর কি করতে পারবো, এবং যেহেতু আপনারা আমাদের প্রথম কনফিডেন্স দিচ্ছেন, আমি প্রথমেই বলছিলাম যে কনফিডেন্স গ্রুপ আমাদেরকে সেই কনফিডেন্সটা দিয়েছে, তো আপনি আপনার ক্ষেত্র থেকে যদি আমাদের কিছু বলতেন। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাই সাকিব আল হাসানকে এই উদ্যোগ নেওয়ার জন্য। তার সাথে আমি চিশতি ভাইকে, যিনি বেসিক্যালি আসলে আমাকে এই ব্যাপারটায় ট্যাগ করে দেয় এই সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে, ওনাকেও ধন্যবাদ জানাই। চিশতি ভাই আমাকে আসলে নক করেন যে আমরা এরকম আসলে একটা, চিশতি ভাই অনেক বড় একটা থ্যাঙ্কস পাওয়ার জি দাবিদার অবশ্যই। এটা আসলে অনেক বেশি ব্যাকগ্রাউন্ডের কাজ আসলে চিশতি ভাই করেছে। এই সুযোগে সরি ভাই আপনাদের না না, দুজন, ইটস ওকে। ভাই এবং আপু দুজনকে একটু ইন্টারাপ্ট করলাম। আমার মনে হয় চিশতি ভাই অনেক বড় একটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য এখানে, অনেক কাজ করেছে এটা নিয়ে। সাথে মাহতাব ভাইকেও আমি থ্যাঙ্ক জানাবো, যে আসলে এই ফাউন্ডেশনটা সব পেপার ওয়ার্ক গুলো করেছে, এবং মানে শুরুটা মাহতাব ভাইয়ের সাথেই হয়েছিল। সো মাহতাব ভাইকেও থ্যাংক ইউ। চিশতি ভাই তো অসাধারণ কাজ এ পর্যন্ত করেছে, এবং আমার মনে হয় মানে 24 ঘন্টা জেগে থাকে ততক্ষণ চিশতি ভাই অল টাইম এই ফাউন্ডেশনটা নিয়ে চিন্তা করে কিভাবে এটাকে বেটার করা যায়, কিভাবে এটার মাধ্যমে আসলে মানুষকে হেল্প করা যায় এই ক্রাইসিস মোমেন্টে। চিশতি ভাইয়ের মনে হয় একটাই ফোকাস আছে ইংল্যান্ডে এখন, যদিও চিশতি ভাই আছেন, সো ওনার ওখান থেকে এই একটাই ফোকাস আমি যতদূর দেখছি। তো থ্যাংক ইউ চিশতি ভাই। জি ভাই আপনি কন্টিনিউ করেন। সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। যা বলছিলাম যে আসলে আমি বেসিক্যালি আমার ফেসবুক পেজে শেয়ার করি, আমরা আসলে শুরুর দিকেই আমরা আসলে পিপি ডোনেশনের ব্যাপারে আমরা বিভিন্ন জনের কাছ থেকে সাপোর্ট পাই। আমিও আমার বিভিন্ন বন্ধু বান্ধব, আমার অনেক ফেসবুক ফ্রেন্ডস অনেকে আছে, সবার সাথে অনেকেই আসলে শুরুর দিকে আমাদেরকে অনেক সাপোর্ট করে। আমরা কনফিডেন্স গ্রুপের পক্ষ থেকে আসলে মেইন ইনিশিয়েটিভটা নেওয়া হয়, ওখান থেকে আস্তে আস্তে আমাদের এই ইনিশিয়েটিভে বিপা জয়েন, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনও জয়েন করে। এবং ইনিশিয়ালি আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জ ছিল যে আসলে এই জিনিসটার ওভারঅল কোঅর্ডিনেশনের দায়িত্বটা আমার ছিল। আমরা যখন এই প্রোডাক্ট গুলা সোর্স করতে যাই, একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি হচ্ছে যে শুরুর দিকে মার্কেটে আসলে খুব ক্রাইসিস ছিল, যে প্রোডাক্ট পিপি বা এর সাথে আনুষঙ্গিক যেই গিয়ার গুলো দরকার হয়, গগলস আছে, এখানে হ্যান্ড গ্লাভস আছে, মাস্ক আছে, ওগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিপি যেরকম আপনার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো স্যুটটার চেয়ে আপনার এই জিনিসগুলোরও খুব ইম্পর্টেন্স আছে। সো ওই জায়গাটায় আমরা খুব চ্যালেঞ্জ ফেস করি, মার্কেটে আমরা পাচ্ছিলাম না, যেখানে পাচ্ছিলাম আজকে যেই প্রাইসে কিনছি আগামীকালকে ডাবল প্রাইস আমাদের কাছে চাচ্ছে। আমরা যা প্রাইস নিয়ে আসলে আমরা খুব একটা তখন আর চিন্তা করিনি যে আসলে এটা মানুষকে দিতে হবে, এটা ইমার্জেন্সি, এটা প্রয়োজন। তখন আমরা এগুলো কালেক্ট করা শুরু করি, বিভিন্ন ভাবে কালেক্ট করে দেন ইনিশিয়ালি আমরা আসলে যে করোনা পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য যে হসপিটাল গুলো ছিল সেগুলোকে টার্গেট করি। গ্র্যাজুয়ালি আমাদের মনে হয় যে আমাদের এখানে হসপিটাল বা ডক্টরদেরকে সাপোর্ট করার জন্য এবং ঢাকায় এয়ারপোর্টে এবং বিভিন্ন আইসোলেশন সেন্টার গুলোতে ওখানে যারা দায়িত্বরত আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিজ যারা আছেন তারা আছেন, তারপর বিভিন্ন হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিস যারা প্রোভাইড করছে তারা আছে, ফায়ার সার্ভিস এখানে আছে, অনেকে ইনভলভ। তো আমরা তখন টার্গেট করি যে 1-to-1 বেসিসে আমরা ওনাদের সাথে কমিউনিকেট করি এবং ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে কিছু, যখনই আমাদের কাছে সাপ্লাই আসে আমরা কিছু কিছু সংখ্যক ওখানে দেওয়া শুরু করি। গ্র্যাজুয়ালি তারপর আমরা ঢাকা মেডিকেল, তারপর আমাদের যে বিএসএমএমইউ, এনআইসিভিডি, ইভেন বাংলাদেশ স্কাউটেও আমরা দিয়েছি, ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলাগুলোতেও আমরা পিপি প্রোভাইড করেছি। আমাদের যতগুলো প্লান্ট বা ফ্যাক্টরিজ আছে সেগুলোর আশেপাশে হসপিটাল গুলোতেও আমরা কিছু টার্গেট করেছি, আইডিসিআর এও আমরা দিয়েছি। তো আমরা চেষ্টা করেছি যে সব সময় যখনই আমাদের কাছে সাপ্লাই এসেছে সাথে সাথে যেন সেগুলো আমরা শেষ করে ফেলতে পারি। ইভেন আমাদের 25 তারিখ থেকে, গত মাসের 25 তারিখ থেকে, মার্চের 25 তারিখ থেকে আমাদের অফিস বন্ধ এবং আমরা মোটামুটি একটা সেমি লকডাউন সিচুয়েশনের মধ্যে আছি। আমাদের যে কর্পোরেট হেড অফিস সেটা লকডাউন। তো এইসব কারণে আমরা আসলে
যেহেতু অফিস থেকে অপারেট করা যাচ্ছে না, আমি ফাইনালি হচ্ছে যে আমার অফিসের একটা বড় ভ্যান ছিল, সেই ভ্যানের ভিতরে আমার অফিসে যত স্টক ছিল সব নিয়ে বাসায় এসে বাসা থেকে আমি ডিস্ট্রিবিউশন করছি, আমি একাই ইনিশিয়েটিভ নিয়ে করছি। তো এইভাবে চেষ্টা করে যাচ্ছি আমরাও আমাদের এন্ড থেকে যতটুকু সাপোর্ট করা যায়। ঠিক তখনই আসলে চিশতি ভাই আমাকে অ্যাপ্রোচ করলো যে তারেক আমরা এরকম একটা প্ল্যান করছি, সো আর ইউ ইন্টারেস্টেড। তখন আমার কাছে খুব ভালো লাগে যে আসলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আসলে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া উচিত, যে হয়তো কেউ এগিয়ে আসলে আমিও তার সাথে এগিয়ে গেলাম। যখন সম্মিলিতভাবে আমরা একটা কাজ করতে যাব ওটার রেজাল্টটা অনেক ভালো হয়, যেটা টিম ওয়ার্কের কথা বলা হয়েছে যে আসলে টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টিমে। এবং এখানে আসলে আমি বলবো যে অনেকেই আমরা চিন্তা করি যে হয়তো ক্রিকেটের ক্ষেত্রে আমি বলবো যে এখানে বোলার আছে, ব্যাটসম্যান আছে, উইকেট কিপার আছে। তো অনেক সময় কিন্তু হয়তো যারা উইকেটের পিছনে থাকেন, উইকেট কিপার, আমরা কিন্তু তাদেরকেও সমান ইম্পর্টেন্স দেওয়া উচিত। সো এটা আসলে কালেকটিভ একটা টিম ওয়ার্ক। সো টিমের প্রত্যেকটা পার্সনই কোনো না কোনো একটা জায়গায় সাপোর্ট করছে, কেউ ফিল্ডিং ভালো করছে, কেউ ব্যাটিং ভালো করছে, কেউ বোলিং ভালো করছে। যখন সবাই মিলে একসাথে আমরা পারফর্ম করি তখনই কিন্তু আমরা হয়তো আমাদের অভিষ্ট জয়ী হই বা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। তো সেম জিনিসটাই হচ্ছে যে আমরাও এখানে যখন আমরা দেখলাম যে সাকিব আল হাসান ফাউন্ডেশন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এখানে আসলে আমার মনে হয় যে অ্যামাউন্ট ইজ নট আ বিগ ফ্যাক্টর। আমরা যে যার সামর্থ্য মতো আমার মনে হয় যে যতটুকুই কন্ট্রিবিউট করি সেটাই আসলে ভ্যালু অ্যাড করবে। এখানে আসলে অবশ্যই এই জিনিসটাই আসলে আমিও ফার্স্টে বলছিলাম নট দ্য ফ্যাক্টর, যে এটাই ইম্পর্টেন্ট। এটা যেন কেউ না ভাবে যে আমার 10 টাকা, আমার 50 টাকা, আমার 100 টাকা কি আর এমন হবে, বাট এটা যে আসলে সবাই যদি কন্ট্রিবিউট করে। আমার এই ফেসবুক ফ্যান পেজে আমার ধরেন আমি জানি না কত ফ্যান, 10-11 কোটি। সো যদি যদি সবাই 1 টাকা করে দেয়, আপনি চিন্তা করে দেখেন এখানে 10-11 কোটি টাকা, না? সো হিউজ একটা অ্যামাউন্ট হয়। সো মানুষের জাস্ট এইগুলাই মাথায় একটু রাখা উচিত যে যার যার জায়গা থেকে, আমি যেটা আগেও বলেছি যে সামান্যতম কন্ট্রিবিউশন আসলে অনেক হেল্প করতে পারে। এবং শুধু এটা যার যার পার্সোনাল লেভেল থেকে না, অনেকেই আপনাদের মতো যাদের কোম্পানিজ আছে তারাও কন্ট্রিবিউট করতে পারে, তারাও আপনাদের মতো ফান্ড ম্যাচ করতে পারে আমাদের এই ফাউন্ডেশনে। www.shfbd.com এই ওয়েবসাইটে গেলেই তারা ডোনেট করতে পারবে। সো কনফিডেন্স গ্রুপের মতো যদি অন্য কেউ এরকম কন্ট্রিবিউট করতে চায় ফান্ড ম্যাচ করে, আমি তাদেরকে ওয়েলকাম করব। আমি শিওর বাংলাদেশে এরকম অনেক কোম্পানিজ আছে, শুধু দেশে না দেশের বাইরেও আছে, যারা এরকম কন্ট্রিবিউট করতে সামর্থ্য রাখে। তো সো তারা যদি এই কন্ট্রিবিউশন গুলো তারা যদি করে, আমি শিওর যে এগুলা দিয়ে আমরা অনেক বড় পরিসরে আরো ভালোভাবে আমরা আমাদের ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে হেল্প করতে পারবো। এবং যারা আন্ডার প্রিভিলেজড মানুষ আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপহারের মাধ্যমে সাহায্য করতে পারবো, সেটা খাবার হোক কিংবা অন্যান্য এসেনশিয়াল জিনিস হোক, সেগুলোর মাধ্যমে। মানে আমার একটা যেটা মনে হয় যে আসলে আমরা এখন যেই ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি এটাই কিন্তু শেষ না, সামনে কিন্তু আরো হয়তো খারাপ সময় আসতে পারে, আমাদের আসলে তার জন্য প্রস্তুত থাকা উচিত। এবং সেভাবেই আমাদের হয়তো যদি এখন আমরা বিভিন্ন ভাবে যেরকম ডোনেশন মানে আমরা কালেক্ট করছি, বিভিন্ন ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়ালি অনেকে অনেক ভাবে সাপোর্ট, আশেপাশের যারা খেতে পারছে না বা যাদের ফ্যামিলি চালাতে পারছে না তাদেরকে যেভাবে সাপোর্টের জন্য এগিয়ে আসছে, এই জিনিসটা কিন্তু সামনে আরো বেশি প্রয়োজন হবে। তো আমার মনে হয় যে আমাদের ওইভাবে আসলে একটু সবারই একটু প্রিপারেশন নেওয়া উচিত। এবং এই যে ডোনেশনের যেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এইটাকে আসলে কন্টিনিউ করতে হবে একটা লং টার্ম পর্যন্ত, কারণ আমরা শুধু বাংলাদেশ না, গ্লোবালি যদি আমরা চিন্তা করি সব জায়গাতেই কিন্তু লোকজন এফেক্টেড। এবং আমরা দেখছি যে বাংলাদেশে আসলে এখনো ওই লেভেলে যায়নি। আমি ইউরোপ বা আমেরিকাতে যেই রেটে, মানে আমি খুবই হোপফুল, আশাবাদী এবং দোয়া করছি যেন আমরা বাংলাদেশ যেন এরকম ইউরোপ আমেরিকা লেভেলে না আসে। অবশ্যই আমরা সবাই ইনশাআল্লাহ আমরা যেন আমাদের এরকম জন্য পরিস্থিতিতে না এরকম পৌঁছাই। অবস্থা হলে আমাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যাবে কামব্যাক করার কিংবা আমাদেরকে উঠে দাঁড়ানোর জন্য। সো আমি চাই যে যত কমের ভেতরে যেন আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। সো সেটা যদি হয় আমাদের জন্য সবথেকে ভালো হবে সেটাই। Thank you so much, Tariq Bhai, for joining us. And
once again for giving us the confidence to go ahead এবং আপনাদের Actually, credit goes to our board members. আমাদের কনফিডেন্স গ্রুপের বোর্ড মেম্বার্স কে আমি আসলে ক্রেডিট দিতে চাই, ওনাদেরকে আসলে সামনাসামনি ওভাবে বলা হয় নাই, তো আপনাদের সামনে মাধ্যমে হয়তো একটু বলতে চাচ্ছি যে ওনারা আসলে যেভাবে আমাদের বোর্ড মেম্বাররা সাপোর্ট করেছে আমাদের ইনিশিয়েটিভ গুলো, এবং বোর্ড মেম্বারও ওনারা জিনিসগুলো ফিল করেছে বলেই আসলে এই মানে ওনারা যেহেতু এই জিনিসটা বিশ্বাস করেছে, ওনাদের এই বিশ্বাসের কারণেই কিন্তু আজকে এই এগিয়ে যাওয়া। জি, তো আমার মনে হয় যে সবাই যদি এই কনফিডেন্স বা এই বিশ্বাসটা নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাই, আমার মনে হয় যে আমরা এই যাত্রাও আমরা হয়তো জয় করতে পারবো ইনশাআল্লাহ। এই পজিটিভ নোটে আপনাকে বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর জয়নিং আস। আমাদের সঙ্গেই থাকবেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে, এবং এই মুহূর্তে কলটা ডিসকানেক্ট করছি। আর আমাদের যারা ডোনেট করছে, একটা ট্রাফিক তৈরি হয়ে গিয়েছে বিকজ আমরা বারবারই বলছি, এবং প্রথমত ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের এই উদ্যোগে, আমাদের এই প্রয়াসে, আমাদের বাংলাদেশে যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের যে উদ্যোগ, এই উদ্যোগে যে আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন সেটারই প্রমাণ আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে ট্রাফিক। আপনি অবশ্যই চেষ্টা করতে থাকুন ডোনেট করার জন্য। যদি এই মুহূর্তে আপনার ডিফিকাল্টি ফেস করে থাকেন, অবশ্যই সেটা পরে ট্রাই করতে পারেন। আপনি চাইলে যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে আসলে পেমেন্ট করতে পারেন, বিকাশ, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেভাবে আপনার মনে হয় আপনার জন্য সুবিধা হবে সেভাবে আপনি ডোনেট করতে পারেন। আবারও একটু ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলে দিই, www.sahfbd.com। সেখানে গেলে আপনি আমাদের বড় একটা পরিবারের, মানে ছোট একটা পরিবারের বড় অংশ হয়ে যেতে পারছেন আসলে। সাকিব ভাই, আমরা কিন্তু আসলে জি বলেন। জি, সরি, আরেকটা জাস্ট একটা ছোট্ট একটা ইনফরমেশন। আমার মুশফিক ভাইয়ের সাথে আসলে কয়েকদিন ধরে কথা হচ্ছিল, সো উনি ওনার এলাকাতে বেশ কিছু হেল্প করেছে, এবং প্লেয়ারদের সবার মাধ্যমে যে একটা ফান্ড ওনারা তৈরি করেছে সেটা তো করেছেই, এর বাইরে উনি ওনার এলাকায় বেশ হেল্প করেছে এবং আরো হেল্প উনি করবে। এবং যেটার সাথে হয়তো আমাদের ইনিশিয়াল কথা হচ্ছে এটা যে আমাদের ফাউন্ডেশন এবং মুশফিক ভাই উনি একসাথে মিলে ওনাদের এলাকাতে আমরা একটা কন্ট্রিবিউশন হয়তো করব খুবই অল্প কিছুদিনের মধ্যে। সো এটা আমি আপনার মাধ্যমে, মানে আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এরকমও যদি কেউ কন্ট্রিবিউশন করতে চায়, যে তার এলাকাতে সে করতে যাচ্ছে, এটা বা কোনো সেলিব্রিটি হতে পারে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অ্যাক্টর অ্যাক্ট্রেস, অথবা প্লেয়ার, যে কেউ হতে পারে, যে এরকম যদি কারো সেভাবেও কন্ট্রিবিউশন করার ইচ্ছা থাকে সেটাতেও আমরা হেল্প করতে পারি। যে তাদের একটা কন্ট্রিবিউশন থাকলো এবং আমাদের একটা কন্ট্রিবিউশন থাকলো, এবং এই দুইটা কন্ট্রিবিউশন মিলে তাদের এলাকাতে আমরা একটা কন্ট্রিবিউট করলাম। সো এভাবেও আমরা কন্ট্রিবিউট করতে পারি। সো এই জিনিসটাই আমি সবাইকে এটাও জানিয়ে দিতে চাই যে সে দেশের বাইরে থাকুক আর দেশেই থাকুক, এভাবেও আমরা কন্ট্রিবিউট করতে পারি। সে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে আমার এই কন্ট্রিবিউশনটা আমি চাই আমার এই এলাকাতে যাক কিংবা আমার এই পছন্দের জায়গাতে যাক, সেটাও আমরা করতে পারবো বলে মনে করি। অবশ্যই। এবং আমি একটু থ্যাংক ইউ জানতে চাই, আপনি অলরেডি এইস এর কথা বলেছেন। আসলে প্রত্যেকে আমাদের যখন ডোনেশন পাঠানোর পুরো প্রসেসটা, সেটাতে আসলে আমরা বুঝেছি যে একটা মানুষের কাছে যথাযথভাবে যখন পৌঁছে যাচ্ছে, এটা একটা শান্তি অন্য রকমের। এবং আমার ধারণা আমাদের যারা এই মুহূর্তে দেখছেন তারা যখন আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং জানবেন যে সঠিক একটা জায়গায় তাদের সেই সাহায্যটা পৌঁছে যাচ্ছে, বিশ্বাস করবেন, মানে যে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আমি তাদেরকে বলছি, সেই শান্তিটা অন্য রকমের, সেই শান্তিটা আসলেই ওয়ার্ড ইউ ক্যানট এক্সপ্লেন। তো অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন। এবং সাকিব ভাই, আমাদের অনেকেই আসলে এই মুহূর্তে দেখছেন, বুঝতেই পারছেন। তো সালমান মুক্তাদি খুব পপুলার একজন ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার। তো সালমান জিজ্ঞেস করছে যে এই মুহূর্তে আপনার যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং যে পুরো পাওয়ারটা আছে, এই সবকিছু মিলে যদি একটা সমস্যার সমাধান করতে পারতেন, তাহলে সেই সমস্যাটা কোনটা হতো? হ্যাঁ, খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন। থ্যাংক ইউ সালমান ভাইকে যে এরকম একটা প্রশ্ন করার জন্য। আসলে সমস্যা তো এখন বেশ কয়েকটা। আমি যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করি, সমস্যা বেশ কয়েকটা। তার ভেতরে আমার কাছে মনে হয় যে দুইটা সমস্যা সব থেকে আমরা ফেস করছি, একটা হচ্ছে খাবারের, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের সঠিক কি বলে প্রোটেক্টিভ গিয়ার, যেটা আমাদের পিপিই শুধু বলবো না, আমি ইনক্লুড করতে চাই ফেস মাস্ক, গ্লাভস এবং অন্যান্য আরো যেগুলো জিনিস দরকার, এইগুলো সহ। সো এই দুইটা জিনিস আমাদের কাছে মনে হয়
এখন সব থেকে বেশি জরুরি অন্যান্য যে কোনো কিছু থেকে। তো খাবারের আগে অন্য কিছু নাই আসলে। যখন মানুষের পেটে খাবার না যায়, খিদার কষ্ট যারা পেয়েছে তারাই কেবল বলতে পারে যে সেটাই। খিদাটা আসলে কি জিনিস। তো এটার থেকে বড় কোনো কিছু আর হতে পারে না। সো Absolutely. ফার্স্টে এই খাবারের কষ্টটা যদি আমরা দূর করতে পারি, হুম। এবং সেকেন্ডলি যদি আমরা এরকম এই প্রোটেক্টিভ গিয়ার গুলো আমরা প্রোভাইড করতে পারি, আমার কাছে মনে হয় এই দুইটা সব থেকে বড় অবদান রাখা সম্ভব। এবং এট দি সেম টাইম এর সাথে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন কেউ যদি ভেন্টিলেটরের ব্যবস্থা করতে পারে কিংবা ডিসইনফেক্টরের ব্যবস্থা করতে পারে। এরকম হুম, বেশ হুম, কিছু হুম। মেশিন বেরিয়েছে যে ওটার ভেতর দিয়ে জাস্ট পাস থ্রু করলেই আপনি মানে আপনার বডিতে আর কোনো ভাইরাস কিংবা অন্য ইয়ে থাকবে না। সো এরকম জিনিসগুলো করা সম্ভব। বাট আমার কাছে মনে হয় সব থেকে প্রথম যে দুইটা এসেনশিয়াল জিনিস দরকার সেটা হচ্ছে এক খাবার, দুই পিপিই, গ্লাভস এবং মাস্ক। এটা আসলেই খুবই একটা জরুরি বিষয়। সালমান, আই হোপ তোমার প্রশ্নের উত্তর যেহেতু ভাইয়া দিয়ে দিল, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর দ্য কোয়েশ্চেন। আমাদেরকে আরো একজন প্রশ্ন করেছে, আরবো ভাইরাস বলে একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডের রঞ্জন ভাই জানতে চেয়েছে, হু দ্য টাফেস্ট বোলার ইউ হ্যাভ এভার ফেসড ইন ইউর লাইফ? আহ এটা তো আসলে সিচুয়েশনের কারণে ডিফারেন্ট হয়। মানে স্পিনিং উইকেট হলে স্বাভাবিকভাবে একটা স্পিনারকে অনেক ডেঞ্জারাস মনে হয় ফাস্ট বোলারের থেকে, এবং সিমিং ট্র্যাক হলে স্বাভাবিকভাবেই সেটাতে ফাস্ট বোলারকে অনেক ডেঞ্জারাস মনে হয় স্পিনার থেকে। সো আমি যদি দুইটা সেক্টরের নাম বলি, মনি মর্কেল, যখন আমি তখন জাস্ট একটা বাচ্চা ছেলে, 19-20 বছরের, ন্যাশনাল টিমের কে রিপ্রেজেন্ট করছি, সাউথ আফ্রিকা খেলতে গিয়েছে এবং মনি মর্কেল ওয়াজ ইন হিজ পিক। সো ওকে আমার অনেক ডেঞ্জারাস মনে হয়েছিল ওই সময়। আর রিসেন্টলি যদি কাউকে বলতে হয়, জফরা আর্চার, আচ্ছা। ওয়ার্ল্ড কাপের সময়। সো এই দুই বোলার, এবং স্পিনার হলে অবশ্যই মোর্তায়া মোরালি ধরন, মানে আনডাউটেডলি যে সব থেকে বেশি ডিফিকাল্ট বোলার যে আমি যাকে ফেস করেছে। ওকে, আমাদের আরো কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ধন্যবাদ জানিয়েছে আপনাকে, এবং এই দুর্যোগের সময় আপনি এরকম একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন, এবং সে জানতে চেয়েছে, উনি হচ্ছেন জিয়াউল হক পলাশ, উনি একজন অ্যাক্টর। উনি জানতে চেয়েছেন যে ওনারা যারা তরুণ নির্মাতা আছেন তারা সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে কিভাবে নিজেকে সংযুক্ত করতে পারেন তাদের সেক্টর থেকে। আসলে আপনি যদি সংযুক্ত হতে চান, মন থেকে চান, আমার কাছে মনে হয় না যে মানে এটার কোনো অপশনের অভাব আছে। দেয়ার আর সো মেনি ওয়েজ। মানে আপনি আপনার দোয়া দিয়েও আপনি কন্ট্রিবিউশন করতে পারেন যে না, এই ফাউন্ডেশনটা যেন ভালোভাবে রান করতে পারে, এটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। এছাড়াও আপনি যদি ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চান সেটা করতে পারেন। আপনি যদি আপনার পরিচিত মানুষদেরকে জাস্ট এনকারেজ করতে চান যে এই ফাউন্ডেশনটার জন্য আমরা ভালো কিছু করতে পারি কিনা, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করতে পারি কিনা, মানে ওনারাও যদি একটা গ্রুপ হয়ে বলে যে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই গ্রুপ এখানে একটা হেল্প করব কিংবা এই ধরনের একটা কাজ করতে যাচ্ছি, মানে আমি মানে আইল বি মোর দেন ওয়েলকামিং দেম, যে কোনো কাজ যে কোনো ভাবে আসলে। আমি বললাম যেটা, যে there are so many ways যে আপনি কন্ট্রিবিউট করতে পারেন, সেটা আমার ফাউন্ডেশনের থ্রুতেই হতে হবে না। আপনার নিজের জায়গা থেকে আপনি করতে পারেন, আপনার ফ্রেন্ডসরা মিলে আপনারা করতে পারেন। হ্যাঁ, যদি আপনার কোনো ওরকম ওয়ে না থাকে, আপনি অবশ্যই আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে করতে পারেন। আমরা আমাদের যতটা সম্ভব বা সাপোর্ট আছে প্রোভাইড করার অবশ্যই চেষ্টা করব এবং করব, এবং তার মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে আপনার যতটুক সম্ভব এবং যেভাবে সম্ভব আপনি আপনার জায়গা থেকে হেল্প করতে পারেন। মানে আমি যেটা ফিল করি সবসময়, যে আমাদের যদি আসলে কাউকে হেল্প করার ইচ্ছা থাকে কিংবা কোনো কজে আমাদের যদি হেল্প করার ইচ্ছা থাকে, আমরা যদি সত্যি চাই হেল্প করতে, আসলে এটার কোনো অভাব নাই, ওয়ের কোনো অভাব নাই যে আমরা আসলে কোন ভাবে হেল্প করব। দেয়ার আর সো রাইট। মেনি ওয়েজ, মানে থাউজেন্ডস অফ ওয়েজ যেভাবে আপনি মানুষকে আসলে হেল্প করতে পারেন যদি আপনি চান। শুধু মানে এটা জি। শুধু এই করোনা পরিস্থিতির কারণেই না, এটার আগে পরে স্পেশালি যারা তরুণ নির্মাতা তাদের জন্য তো এখন ডিফিকাল্ট একটা টাইম, কারণ তারা হয়তো তাদের ফার্স্ট মুভি, সেকেন্ড মুভি, ফার্স্ট নাটক, সেকেন্ড নাটক রিলিজ করেছে, এরকম একটা টাইমে আসলে এরকম একটা দুর্যোগ এসে গিয়েছে, এবং কবে এটা চেঞ্জ হবে নো ওয়ান নোস। তো তাদের জন্য একটা লাইফ আনসার্টেনিটিতে আছে। তো এবং আমি তাদেরকে ভাইয়া, ইফ বলবো আই যে মে, তারা যেন
জি 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 ইফ আই মে অবশ্যই। অ্যাড, এই যে ঈদ আছে সামনে, তো ঈদের নাটকের হুম। শুটিং কিন্তু এই সময়টাতেই হয়ে থাকে। মানে এই সময় তো মানে আমি আমি যেহেতু অনেক নাটক দেখা হয় আমার আসলে জি ইউটিউবে, যেহেতু আমরা বাইরে থাকি সারাক্ষণ খেলার ভেতরে, সো জি আমি নাটক অনেক দেখতে পছন্দ করি। সো আচ্ছা আচ্ছা প্রচুর নাটক আমার দেখা হয়। সো আমি শিওর যে এই ঈদের সময় যে মানে প্রতিটা চ্যানেলে তো মানে থাউজেন্ডস অফ নাটক আসে। সো আমি জি শিওর যে এই লাস্ট ১-১.৫ মাস ২ মাস ধরে টানা শুটিং করে। আমি যেহেতু হুম, কিছু মানুষকে চিনি, তারা প্রতিটা দিন শুটিং করছে। সো এই সিচুয়েশনে তাদের জন্যও অনেক ডিফিকাল্ট একটা ফাইন্যান্সিয়ালি, এবং মানে ফাইন্যান্সিয়ালি তো সবাই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এট দি সেম টাইম যেটা হচ্ছে যে মানে স্বাভাবিক জীবনটা নাই। এটাই একটা সবথেকে বড় ক্ষতি আমার জি কাছে মনে হয় যে যেভাবে আমি চাই আমি সেভাবে চলতে পারছি পারছি না। না। সো এটাই জি এটাই একটা বড় ক্ষতি। সো এখন আসলে আমাদের ধৈর্য ধরে থাকা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। ইসলামে বলে যে ধৈর্যধারীকে আল্লাহ পছন্দ করে। আমি সিউর এটা জি অন্য ধর্মেও এরকমই সেম কথাই বলে যে, যে যত বেশি ধৈর্য ধরে তার জন্য তত বেশি সফলতা আসে। সো জি এখন আমাদের একটাই টাইম যে ধৈর্য ধরে আমরা যেন থাকি, এবং আ শক্তভাবে শক্ত মানসিকতা নিয়ে, মন মানসিকতা নিয়ে এই বিপদ থেকে আমরা ওভারকাম করতে পারি। একদমই। তো ভাইয়া আপনি বলছিলেন যে আপনি বাসায় সময় কাটাচ্ছেন, আলাইনার সাথে সময় কাটাচ্ছেন। তো আলাইনা কি বুঝতে পারছে পুরো বিষয়টা নিয়ে, মানে ওর আ কি কথা যে বাবা বাসায় তো আছে? উম না এখন যেটা হয় যে ওর মা ওকে বলেছে যে বাইরে ভাইরাস আছে, সো বাইরে যাওয়া যাবে না। এবং ও আচ্ছা আচ্ছা জানে যে আচ্ছা ভাইরাস মানে হচ্ছে খুব বিপদের একটা কিছু। সো টিভিতে ওই যে ভাইরাসের যে ইয়েগুলা দেখায়, সো আমরা বলি যে এই জি দেখো জি বড় ভাইরাস। সো ও মনে করে যে রাস্তা দিয়ে আসলে এরকম ভাইরাস যাচ্ছে। সো ও জানলা দিয়ে তাকায় থাকে এবং বলে যে আমি ভাইরাস দেখবো, ভাইরাস কই, ভাইরাস কই। আরে আসলে আহ এটা না, বোঝানো ও আসলে বাচ্চাদের আমাদের থেকে বেশি বাচ্চাদের জন্য কষ্টকর। কারণ হুম ওরা তো খেলতে চায় আসলে। ওরা বাইরে যেতে চায়। ওরা ওদের ফ্রেন্ডদের সাথে কথা বলতে চায়, খেলা করতে চায় একসাথে। সো জি ওদের জন্য ডিফিকাল্ট সিচুয়েশন আরো বেশি আমার কাছে মনে হয় আমাদের থেকে। আমরা জি তো জি জি এটলিস্ট আমাদের বুদ্ধি আছে, আমরা বড় হয়েছি, আমরা জানি যে কি করতে হবে। বাট ওদের জন্য তো এটা আসলে না। সো ওরা বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। সো এই টাইমে আসলে আমাদের যাদের বাচ্চা আছে, আমার কাছে মনে হয় খুব ভালো একটা টাইম। যে আমাদের জি বাচ্চাদের সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এবং এটার মাধ্যমে বাচ্চাদেরকে ওই ফিলটা যেন না আসতে দেই যে না ওরা বাইরে হুম, যেতে পারছে না দেখে ওদের খুব বোরিং একটা টাইম কাটছে, এবং এটা থেকে কিন্তু ওদের ভেতরে ডিপ্রেশন কাজ করতে পারে, এবং আমি জানি না ডাক্তারি ভাষায় অনেক কিছু থাকতে পারে যে প্রবলেম গুলো ওদের ভেতরে তৈরি হতে পারে। সো হুম, এখানে হুম, আমাদের প্যারেন্টস দের অনেক বড় একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। অবশ্যই। এবং কয়েক বছর পরে যখন ওরা কিন্তু এই সময়টার গল্প করবে যে আমি হুম হুম এরকম হুম বাসায় ছিলাম, জানালা দিয়ে দেখতে চেয়েছিলাম, ভাইরাস পারি নাই, and all of that, and they'll have their own version of the story, I'm sure. অবশ্যই অবশ্যই। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে এই হুম লাইভটা হুম কন্টিনিউ করলাম। যদি বলি ভিডিওথন, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা এসে সংযুক্ত হয়েছেন, ভাইয়া সবারই একটা প্রশ্ন যে আমরা কিভাবে এই ত্রাণগুলো কিংবা কিভাবে করে এই যে ডোনেশন সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আমরা আসলে প্রথমেই পিপিই যেগুলো আছে সেগুলো হুম হুম। আমরা মেডিকেল ইনস্ট্রুমেন্টস কিনে সাহায্য করতে চাচ্ছি যেখানেই যখন প্রয়োজন। সেক্ষেত্রে সোফার আমরা অনেকবারই আসলে বলেছি, সাকিব ভাই নিজে অনেকবার বলে ফেলেছেন যে আমরা আসলে ত্রাণ দিয়ে হোক কিংবা খাবার দিয়ে হোক কিংবা অন্য কোনো ব্যবস্থা যেটা হুম। এই মুহূর্তে আমি আমি একটা যেটা একটা শুধু দরকার। বলতে চাই যে এই সব জিনিসগুলাকে আমরা উপহার হিসাবে দিচ্ছি মানুষদেরকে। জি জি দেয়ার চেষ্টা করছি। আমরা বা মানুষদেরকে বলছি যে এটা আপনার উপহার। নেক্সট ৭ দিনের একটা উপহার, কিংবা হুম পিপিই হুম যদি দিই, পিপিইটা জি ডক্টরদের জন্য একটা উপহার। এবং অবশ্যই এটা আমরা বা সরকারি বেসরকারি যেখানে যেভাবে দিলে আসলে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা সম্ভব হয় সেখানেই আমরা দেয়ার ব্যবস্থা করছি। কারণ এই এমন একটা সিচুয়েশন যে এখন যদি খুব বেশি মানুষ আমরা বের করে রাস্তায় রাস্তায় দিয়ে দেই, সেটাও জি আসলে জি ভালো দেখাবে না। সো এই অবশ্যই সিচুয়েশনটাও ভালো হবে না, যেটা হুম আমরা হুম টিভি নিউজে কিংবা পেপার পত্রিকায় পড়েছি। বেশ কয়েকটা জায়গায় এরকম ত্রাণ দিতে গিয়ে আসলে সোশ্যাল ডিস্টেন্সিংটা একদমই কেউ মেনটেন করতে পারেনি, এবং অনেক জি ঝামেলা হয়েছে। তো আমরা হুম চেষ্টা করছি যে একদমই প্রপার ওয়েতে মানুষকে ডিস্টার্ব না করে, বা যত ভালোভাবে একদম প্রয়োজনীয় যারা আছে তাদেরকে যেভাবে আসলে ডিস্ট্রিবিউশন করা যায় সেটাই আমরা এনশিওর করার চেষ্টা করছি।
অবশ্যই, অবশ্যই। শাকিব ভাই, আমি আবারও একটু সবাইকে মনে করে দিতে চাই যে আমাদেরকে কিভাবে করে সংযুক্ত হবেন। আমাদের ফেসবুক যে পেজটা আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন, সেখানে আপনি যে অবশ্যই লাইক আস, ফলো আস, সাবস্ক্রাইব টু দ্য পেজ। আমাদের ইউটিউবে আমাদের অলরেডি একটা চ্যানেল আছে, সেটাও আপনি খুঁজে নিতে পারেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন। উই আর অন ইনস্টাগ্রাম, সেখানেও আপনি খুঁজে নিতে পারেন, এবং আমরা লিঙ্কডইনেও আমাদের প্রোফাইল আছে, সেখানেও আপনি আসলে সবগুলো জায়গায় থাকার কারণটা একটাই, যাতে করে আপনি চাইলেই আমাদেরকে পৌঁছে যেতে পারেন আমাদের কাছে, এবং আপনার প্রয়োজনটা আমরা জানতে পারি, এবং আপনি যদি আমাদেরকে ডোনেট করতে চান, আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান, সবকিছু আমরা যেন জানতে পারি। তো এটা আসলে একটা বিষয় যেটা ইউ মাস্ট নো। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে www.sahfbd.com, এখানে গেলে আপনি আসলে পেমেন্টটা করতে পারছেন। আমি একটু আগে বলছিলাম অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। অলরেডি জ্যাম লেগে গিয়েছে, ঢাকার ট্রাফিক যেটা আমরা সবাই মিস করছি, আমার মনে হয় আমাদের ওয়েবসাইটে এখন সেই ট্রাফিকটা লেগে গিয়েছে। তো একটু অপেক্ষা করেন, ভেবে নেন এখন পিক টাইম, একটু ট্রাফিক বেশি হবে, একটু পর যখন রাতটা আরো ঘনিয়ে আসবে, রাস্তা ফাঁকা হয়ে গেলে আবার ডোনেট করতে পারবেন। তো আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। এবং সাকিব ভাই, ফর দ্য পিপল যারা আসলে এখন আপনার পেজে, যারা আপনার ফ্যানরা যারা আছে, তাদেরকে আসলে যে হাত ধোয়ার বিষয়টা, বা পরিবারের সবাইকে, বয়স্করা তো অনেক সময় কথা শুনতে চায় না, এটা তো একটা জি জি। বিরাট সমস্যা। হ্যাঁ, যে বাসা থেকে কেন বের হব না, কি করব বাসা থেকে। হ্যাঁ, তো আপনি যদি একটু সবাইকে বলে দিতেন যে বাড়িতে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। আসলে এবং আমাদের যাদের প্রয়োজন খুব নাই, আমার মনে হয় তারা এবং সামর্থ্য আছে, তারা প্লিজ বাসা থেকে বের হবেন না। এটা আমার খুবই আর্নেস্ট রিকোয়েস্ট আসলে। মানে এটা আমারও ইচ্ছা করে যে ঘরের বাইরে একটু গিয়ে দাঁড়াই, একটু দুইজনের সাথে কথা বলি, বাট এটা আসলে এই সময়টা না। আপনি হয়তো আপনার কথা অত বেশি চিন্তা করছেন না, আরে কি হবে, বাট আপনি আপনার বাচ্চার কথা, আপনার বাবা মার কথা, আপনার আত্মীয় স্বজনের কথা চিন্তা করুন, যারা ঘরের ভেতরে আছে। আহ, সামান্য একটা আপনার মানে ছোট্ট একটা মিস্টেক আসলে কত বড় ক্ষতি করে দিতে পারবে, ইউ হ্যাভ নো আইডিয়া। মানে নিউ ইয়র্কের একটা গল্প শুনছিলাম, মানে খুবই মর্মান্তিক একটা বাঙালি ফ্যামিলিরই গল্প এটা আসলে। মানে এই এটা শুনলেই মানে আমার ধারণা বেশিরভাগেরই মানুষেরই কান্না পাবে। সো একটা বাসাতে চারজনেরই মানে বাঙালি ফ্যামিলি, তাদের চারজনই করোনা ভাইরাসে আক্রান্ত। সো বাবা মা, দুই বাচ্চা সহ তারা চারজনই করোনা ভাইরাসে আক্রান্ত। সো যে যে যার যার রুমে আছে। সো সকালবেলা ওয়াইফ হাজবেন্ডের রুমে নক করেছে ওষুধ দেওয়ার জন্য কিংবা খাবার দেওয়ার জন্য। যখন কোনো রেসপন্স আসে নাই, ওয়াইফ বুঝতে পেরেছে যে বাবা মারা গেছে কিংবা হাজবেন্ড মারা গিয়েছে। তো দরজাটা লক করে সে 911-এ কল করেছে। জি, এখন নিউ ইয়র্কের অবস্থা আমরা সবাই জানি যে প্রচন্ড খারাপ, মানে আসলে ওরা পারছে না। তো স্বাভাবিকভাবেই ওখানে যেটা তখন ওরা করেছে যে 911-এ কল করার পরে 911 এসেছে, এবং এসে ওদের কাছে জাস্ট একটা স্ট্রেচার ছিল, এবং ওই যে ব্যাগে ওরা মানে ডেড বডি গুলা রাখে, ওটাতে রেখে ওখানে রেখেই ওরা চলে গিয়েছে। বলেছে যে এখন ওদের আসলে অবস্থা নাই নেয়ার, কারণ আরো অনেকে আছে, তো সিরিয়াল আসলে তারপরে ওরা এটা নিয়ে যাবে। সো সারাদিন ওটা ওখানে ছিল, এবং তারা বিকাল সন্ধ্যা কিংবা তার পরের দিন সকালে এসে নিয়েছে। সো কতটা মর্মান্তিক হলে আসলে একটা মানুষের জন্য এরকম একটা সিচুয়েশন আসতে পারে, এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই অবস্থা, আমাদের জন্য আসলে কি হতে পারে যদি আমাদের সিচুয়েশন আল্লাহ না করুক খারাপ হয়, তাহলে আসলে কি অবস্থা দাঁড়াবে। সো আমরা যার যার জায়গা থেকে সচেতন হই। আমি শিওর আমাদের দেশেও অলরেডি এরকম দুই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের একজন ডাক্তার যিনি মারা গিয়েছেন, মানে আমি দেখেছি সবাই স্ট্যাটাস দিয়েছে আসলে। এরকম ঘটনা ঘটে যাওয়ার পর আসলে স্ট্যাটাস দিয়ে খুব বেশি একটা কতটা লাভ হয় আমি জানি না, বাট জি। এটা থেকেও যদি আমরা শিক্ষা নেই, আমরা যদি আহ, আহ, আমাদের জায়গা থেকে আমরা সচেতন হই, সাহসিকতার সাথে এই জায়গাটা মোকাবেলা করি, আমার মনে হয় যে কিছুটা হলেও আমরা আমাদেরকে সেভ করতে পারবো। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই, এত সকাল সকাল উঠে আমাদের নো সকলকে প্রবলেম। সময়টা দেওয়ার জন্য। এবং আপনার কাছে আসলে এমনটাই আসলে দেশবাসী হয়তো চায় বলেই হয়তো আজকে আমরা এই লাইভে বসেছি, এবং এত সময় ধরে আমরা লাইভ ছিলাম। এবং আমাদের নেক্সট সেশন টিউসডেতে আবারও আপনার সঙ্গে কথা হবে, এবং আমাদের সঙ্গে কিন্তু ইনশাল্লাহ। এক্সপার্টস ফ্রম ভেরিয়াস ফিল্ডস এবং ফ্রন্ট লাইন যারা ব্যাটল করছেন, আমরা আজকে অনেকের সঙ্গেই কথা বললাম। তাদের সবার আরো নতুন নতুন মানুষের সঙ্গে আমাদের আলাপ হবে, তাদের কাছ থেকে তাদের পরিস্থিতিগুলো আমরা জানবো। এবং
রিউমার্স শোনার কোনো দরকার নাই। আমরা আরেকবার একটু বলি, অনেকে অনেক গুজব ফেলাবে, সেটা বলবেন না। WHO থেকে যে গাইডলাইন গুলো দেবে সেগুলো ফলো করবেন এবং বাড়িতে থাকবেন, সেফ থাকবেন, এটাই আমাদের কামনা। এবং আপনাকে থ্যাংক ইউ বলতে চাই অন বিহাফ অফ আমি সার্জিনা, ম্যানেজার অপারেশন সাকিব আল হাসান ফাউন্ডেশন, এবং চিশতি ইকবাল হুজ দি সিনিয়র অ্যাডভাইজার ফর সাকিব আল হাসান ফাউন্ডেশন। এবং ধন্যবাদ জানতে চাই আমাদের যারা ডোনার্স আছেন, পার্টনার্স আছেন। আমাদের যে ডোনার অলরেডি আমাদের কথা হয়ে গিয়েছে, কনফিডেন্স গ্রুপ আমাদের সঙ্গে এইস লিমিটেড সংযুক্ত হয়েছেন, মিশন সেভ বাংলাদেশ আমাদের সঙ্গে আছে, দৈনিক সমকাল এবং ডেইলি স্টার ঢাকা, দ্য ডেইলি স্টার, এবং জার্ভেসকে ধন্যবাদ আমাদেরকে ডিজিটাল সাপোর্ট দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমরা যে যেখানে আছি, সাকিব ভাই সেফ থাকবেন ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া রইল, আমি প্রদেশ দোয়া থ্যাংক ইউ। করছে। এবং স্টে ইনডোর, স্টে হ্যাপি, যতটুকু সম্ভব আমরা আসলে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করব, রাইট? হ্যাঁ, অবশ্যই। আসলে খুশি থাকার জন্য আমার মনে হয় যেটা খুশিটা মানে আপনি খুঁজে নিতে হবে, আপনার কাছে এসে ধরা দিবে না। সো আপনার ওয়ে বের করে নিতে হবে যে কিভাবে আপনি খুশি থাকতে পারবেন। একটা গ্রামের একটা কুড়ে ঘরের মানুষও খুশি থাকতে পারে, একটা বিল্ডিং এর মানুষও অখুশি থাকতে পারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে, মানে টু বি হ্যাপি। সো রাইট। আমার কাছে মনে হয় এটা খুব খুব ইম্পর্টেন্ট। আর আপনি যেটা বললেন যে এই সময় আসলে অনেক ধরনের নিউজ আসছে, অনেক ধরনের খবর আসছে, অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে খবর আসছে যে এটা করতে হবে, এটা করা যাবে না, এটা করলে কিছু হয় না, এটা করলে আসলে এগুলা না শুনে আমাদের খুব অথেন্টিক নিউজটাই শোনা উচিত এবং বাকি কোনো নিউজে বিশ্বাস না করা উচিত এবং মনোযোগও না দেওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে এই নিউজও বেশি শোনাটাও একটা ডিপ্রেসিং ব্যাপার। আমার ক্ষেত্রেও হয়েছে, ফার্স্টে কয়েকটা দিন টানা নিউজ শুনতে শুনতে পরে মনে হতো ধুর এই নিউজ আর কে শুনবে। সো মানে দিনে একবার কিংবা দুইবার, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু নো যে আজকের কি দিনের হচ্ছে? অবস্থা কি, হ্যাঁ, সো হুম। আপনি একটা অথেন্টিক নিউজ সোর্স থেকে জাস্ট জেনে নিলেন। আসলে হুম। বাকিটা আর কিছু করার দরকার নেই। আপনি যদি পারেন, আপনার বাসায় টিভি ইয়ে থাকে, খুবই ভালো, আপনি টিভি দেখলেন। আর যদি এই অবস্থাতে আপনি না থাকেন, যাদের নাই আমাদের দেশে অনেকেরই, যারা এরকম হুম। সুবিধাই নাই, তাদের হুম। কথা একটু পারলে চিন্তা করবেন যেন তারা কিভাবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। যাদের বাসায় টিভি তো দূরের কথা, মানে সামান্য অন্যান্য মানে সাধারণ যে ফ্যাসিলিটিস একটা মানুষের লাইফে থাকা দরকার সেটাই নাই। সেরকম আন্ডার প্রিভিলেজড মানুষদের জন্য যদি আমরা আমাদের জায়গা থেকে কিছু করতে পারি, তাহলে আমরা যেন সেটা করি। সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, আপনারা আপনাদের জায়গা থেকে করতে পারেন। সেটা আমার ফাউন্ডেশনের মাধ্যমেও করতে পারেন, যদি হ্যাঁ আপনাদের আর কোনো ওয়ে নাই, আপনি ফাউন্ডেশনের মাধ্যমে একটা কন্ট্রিবিউশন করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারেন। বাট আপনার যদি কোনো ওয়ে থাকে, আপনি আপনার ওয়েতেও মানুষের কন্ট্রিবিউশন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কলটা ডিসকানেক্ট করছি এবং সবার কাছ থেকে আমি একাই একটু বিদায় নিয়ে নিচ্ছি। আবারও আপনার সঙ্গে কথা হবে সাকিব ভাই। থ্যাংক ইউ সো ওকে, মাচ ফর ভালো জয়নিং থাকবেন আস। আপনিও, এবং বাকি যারা দেখছেন এবং যারা দেখছেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এই লাইভটা ছিল আমাদের সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রথম লাইভ। এই লাইভে সাকিব আল হাসান সর্বোচ্চ সময়ের জন্য লাইভ ছিলেন। এই সময়টাতে তিনি আমাদেরকে অনেক কিছু নিয়ে কথা বললেন। তিনি বললেন কিভাবে আমরা সেফ থাকতে পারি, তিনি জানালেন কিভাবে করে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। বারবারই ক্রিকেটের এক্সাম্পল দিয়ে জানাচ্ছিলেন যে কিভাবে করে একটা ম্যাচ আমরা জিততে পারি। পুরো সিচুয়েশনটাকে যদি আমরা ধরে নিই একটা ম্যাচ, তাহলে অল্প অল্প রান করেই কিন্তু আমরা এই ম্যাচে জয়ী হতে পারি। চলুন তাহলে সেই পজিটিভনেস, সেই ঘরে থেকে কিভাবে করে ভালো থাকা যায়, সেই চেষ্টাগুলোই আমরা করি। মহামারীতে আপনি বাইরে না গেলে, বাড়ির থেকে বের না হলেই কিন্তু আসলে অনেকখানি আমরা কন্ট্রোল করতে পারবো এই সিচুয়েশনটাকে। আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা সাকিব আল হাসান ফাউন্ডেশনে ডোনেট করছেন। বলছিলাম ঢাকার ট্রাফিক এখন কিন্তু সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইটে, তো তাদেরকে ধন্যবাদ। এবং আপনি চাইলে সেই ডোনেশনটা কন্টিনিউ করতে পারেন। সেটার জন্য যেতে হবে www.sahfbd.com, এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে, ফেসবুকে সাকিব আল হাসান ফাউন্ডেশন, এবং সাকিব আল হাসানের যে পেজটা আছে সেখানে গেলেও কিন্তু আপনি আমাদের ইনফরমেশন গুলো জেনে যেতে পারবেন। ফাউন্ডেশনের পেজটাতে চোখ রাখাটা বেশি বুদ্ধিমানের কাজ। আরো কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে আমাদের ব্যাপারে আপডেটস যদি আপনি জানতে চান, পেজে আপডেটেড থাকুন, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপডেটেড থাকুন। আমি সার্জিনা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকুন, সেফ থাকুন, এবং একে অপরকে আমরা চলুন সবাই মিলে সম্মিলিতভাবে
সুস্থ রাখি, ভালো রাখার চেষ্টা করি। আমার নাম তারজিরা, আমি ম্যানেজার অপারেশনস ফর দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।